8:30 টেবিলের কাছে গিয়ে দেখে পূর্বের ন্যায় বেলি সব নাস্তা সাজিয়ে রেখেছে। ইরফান আর কোনো কথা বলেনি, নাস্তা খেতে বসে যায়। কিছুক্ষণ পর বেলি চা নিয়ে ইরফানের কাছে যায়। চায়ের কাপে চুমুক দিয়ে ইরফান বেলির দিকে তাকিয়ে আছে। বেলিকে একা রেখেও যেতে ইচ্ছে করছে না তার। অন্যান্য দিন তো মিনু বাসায় থাকে, আজকে সেও নাই। মেয়েটা এখনো আসেনি বাসায়। একা থাকতে পারবা? ভয় লাগবে না? আমার আজ অফিসে যেতেই হবে, না হয় আমি থাকতাম না। আমি যখন থাকবো না তখন? মানে? কিছু না, আপনি খান। ইদানিং বেলিকে অনেক অচেনা লাগে ইরফানের কাছে। বেলি কি বলে, কি করে, কি বলতে চায়, কি করতে চায় কিছুই বুঝে ওঠে আসে। তবে বেলির দিকে তাকিয়ে থাকলে একটা শান্তি আসে মনে তার। দেখতে দেখতে ইরফানের অফিসের সময় হয়ে যায়। তখন আর কিছু না বলেই ইরফান চলে যায় অফিসে। পুরো বাসায় আজ বেলি একা একা। মস্তিষ্কে অনেক কিছুই ভর করে। জানালার কাছে গিয়ে গ্রিলে মাথা ঠেকিয়ে আকাশ দেখছে বেলি। নীল আকাশে কয়েকটা পাখি উড়ে যায়। বেলির নিজেকে পাখি মনে করতে চায়। পাখিরা যেমন স্বাধীন, তেমনি সেও স্বাধীন হয়ে উঠতে চায়, যেখানে থাকবে না কোনো কষ্ট, থাকবে না কোনো গ্লানি, শুধু দুচোখ ভরা ভালোবাসা আর স্বপ্ন মাখা কিছু মিষ্টি অনুভূতি। তুমি উড়বে আকাশে মুক্ত বিহঙ্গ হয়ে, তুমি উড়বে আকাশে শত ভালোবাসার তারা হয়ে। আমি চাই গো তোমায় আপন করে, যদি দাও একটু সারা ভালোবেসে। মুহূর্তের মাঝে 4টা লাইন মনে পড়ে যায় বেলির। বহুদিন আগে কেউ একজন মোড়ের মাথায় দাঁড়িয়ে তার জন্য এই 4টা লাইন বলেছিলাম। লাইনের সাথে সাথে মানুষটার চেহারাটাও মনে পড়ে যায় তার। সেদিনের মানুষটা আপন হতে হতেও শেষ পর্যন্ত হলো না। বেলির রাজুর কথা মনে পড়ছে। ছেলেটা বড্ড মায়াবী ছিল। এক কথায় বেলিকে খুব পছন্দ করতে সে। তার কাছে বেলি শুধু বেলি ছিল না, তার কাছে বেলি ফুল হয়েছিল। বেলিকে সে ফুল বলে ডাকত, শুধু ফুল। গায়ের রং হালকা শ্যামলা রঙের বলে সে বেলিকে কালচে ফুল নাম দিয়েছিল। যদিও এটা মজা করে বলতো, এটা বেলির জানা ছিল। একদিন কলেজ থেকে আসার পথে পথ আগলে ধরেছিল রাজু, হাতে একটা ঠোঙা নিয়ে। আজও ডাকটা কানে ভাসে বেলির। রাজুর ডাকে অনেক মায়া ছিল সেদিন। যখন সে কালচে ফুল বলে ডাকতো, বুকের ভেতরটা মায়ায় ছেয়ে যেত। নিজের থেকে ছোট বলে তুই তুই করে ডাকতো বেলিকে সে। সেদিন দুপুরের পথ আগলে ধরাটা ছিল অন্যরকম। কালচে ফুল, দাঁড়া, এই দাঁড়া। আপনি আমার এই কালচে ফুল ডাকলেন কেন? হুর কালি, কালি রে কালি বলবো না তো কি বলবো? তাইলে আর ডাকবেন না কখনো। ওরে ওরে, কালচে ফুল রাগও করে। এই দেখো ড্যাং ড্যাং করে চলে যায়। আরে দাঁড়াও না প্লিজ। কি হয়েছে? এইটা নে। কি এটা? খুলে দেখ। বেলি খুলে দেখে ঠোঙা ভর্তি বেলি ফুল রাখা আছে। বেলি ফুলগুলো একদম তরতাজা, একদম সতেজ। বেলি ফুলগুলো নিজের হাতে পেয়ে বেলি নিজেকে সব থেকে খুশি মানুষ ভাবে সে সময়। ঘ্রাণ নিতে থাকে সে বারবার। রাজু ভাই আমার জন্য আনলা? কই থেকে আনলা গো? আমার কাছে। অনেক সুন্দর ফুলগুলা। তোর কাছে এর সৌন্দর্য ব্যর্থ রে। রাজুর কথায় হাসি মুখে মুহূর্তের মাঝেই লজ্জার আবরণ পড়ে যায়। আমি যাই বলে বেলির সামনে পা বাড়াতেই রাজুর ডাকে পাজলা আটকে যায় তার। কি হইল? চলে কেন যাস? বেলা বাইরে যাইতেছে, মায় বকবো পরে। কালকে দেখা করবি? কই? নিয়ে গো পুকুর পাড়ে। ওমাকো, ওইদিকে যাবো না। দেখা ফেললে মায়ের কাছে খবর যাইব কা, লগে বাবার কাছেও। তাহলে আসবি না? পারলে আসমু। ওই কালি দাঁড়া। কলিং বেলের আওয়াজে ধ্যান ভাঙে বেলির। এতক্ষণ ভাবনার জগতে ছিল বেলি। অতীতের কিছু কিছু দিক হঠাৎ করে মনে পড়ে মনটাকে কখনো ভালো আর কখনো খারাপ করে দিয়ে যায়। অন্যরা 2 প্যাচ করে পেঁচিয়ে মাথায় দিয়ে দরজার কাছে যায় বেলি। দরজা খুলতেই একটা চিৎকার শুনতে পায় বেলি। আমি আইয়া পড়ছি ভাবি। আরে মিনু? হ হ, আমি মিনুই, আইয়া পড়ছি। এসো এসো,
এত তাড়াতাড়ি কিভাবে আসলা? ও মোর খোদা, আপনি কি কোন ভাবি? কয়টা বাজে দেখেননি? 11টা বাইজে গেছে। মিনুর কথায় বেলি ঘড়িতে নজর দেয়। আসলেই 11টা বেজে গেছে। কখন যে এত সময় পার হয়ে গেল বলতেও পারবে না সে। মিনু আবার তার কথা মিশন স্টার্ট করে ফেলল। ও ভাবি, কি ভাবে না তো? কই না তো, কিছু না। ভাই কই গেছে গা কামে? হুম। আচ্ছা, কোন কি কি কাম করতে হইবে? কিছু করতে হবে না, তুমি আগে রেস্ট করো। আরে আমি ঠিক আছি। আয়েন আয়েন, কইয়া দেন কি কি করা লাগবে। এমন সময় ইরফানের রুমের দিকে নজর যায় মিনুর। উকি দিয়ে দেখে রুবি নেই রুমে। এ আবার শুরু করে বসে। খবিসটা কই? কে? রুবি খবিসটা কই আই? ছি মিনু, এসব বলো না। সে খবিস না, সে তো মানুষ, তাই না? থামেন থামেন, সতীনের গীত গায়েন না। আয়ুক নইলে মরুক আমার কি? আমি কিডা? আমি তো কামের মাইয়া। মিনু মনে মনে 100 গালি দিতে দিতে রুবির গোষ্ঠীর ষষ্ঠী পূজা করতে করতে কাজে লেগে যায়। বেলিও এইদিকে সব গুছিয়ে দুপুরে রান্নার কাজে লেগে যায়। আজান পড়ে গেলে গোসল করে নামাজে দাঁড়ায় সে। নামাজ শেষ করে মোনাজাত করে যেই না দাঁড়িয়েছে উনি আবার কলিং বেল বেজে ওঠে। বেলি যায় নামাজটা রেখে দরজা খুলতে যায়। বেলি দরজা খুলে চমকে যায়। যদিও এটা চমকানোর মতো কিছু না, এটা তো হাওয়ারই ছিল। দরজায় রুবি দাঁড়িয়ে আছে। বেলিকে সাইডে ধাক্কা দিয়ে রুবি ঘরের মধ্যে ঢুকে যায়। রান্নাঘর থেকে আবার মিনু রুবিকে দেখে ফেলে। শয়তানের নামটা যে কিত্তে নিছিলাম, শয়তানের নাম নিছি সকালে, শয়তান দুপুরে হাজির। এত মানুষ মরে, এই শয়তান মরে না, অশিব্বি মাটারি একটা। ইচ্ছা মতো রুবিকে বকতে থাকে মিনু। মোট কথা, মিনু রুবিকে দেখতেই পারে না, তাই এত কটাক্ষ করে রুবিকে কথা বলে। তবে তা অবশ্য রুবির অগোচরে। রুবি এসেই পুরো বাসা মাথায় তুলে নিয়েছে। বেলির সাথে অনর্থক বাড়াবাড়ি করছে সে। বেলিকে ইচ্ছে করে বকছে, উল্টো পাল্টা মুখে যা আসছে তাই বলে যাচ্ছে সে। তবুও বেলি একদম চুপ করে আছে। বেলির নিজেকে এখানে এখন বড় বেশি অসহায় লাগে। এইভাবে নিংড়ে নিংড়ে মরতে হবে তাকে। অহেতুক চিল্লাচ্ছে রুবি বেলির উপর। বিকেলের শেষের দিকে বেলি রুমে শুয়ে আছে। সারাদিন কাজ করে অনেক ক্লান্ত সে। কাজ করা আগেই শেষ হয়েছিল, কিন্তু রুবি এসে আবার তার জামা কাপড়গুলো বেলিকে দিয়ে ওয়াশ করে। এসব কাজ করতে করতে বেলি খুব ক্লান্ত হয়ে গেছে। শোয়ার পরেও বেলির চোখে ঘুম আসেনি। ঘুরে ফিরে মাথায় একই ভাবনা কাজ করে যায়। কি হবে তার ভবিষ্যতে? কিভাবে থাকবে সে এখানে? এরই মাঝে রাজুর কথা মনে পড়ে যায় তার। রাজুর সাথে শেষ দেখা হয়েছিল আজ থেকে প্রায় 1 বছর আগে। যেদিন রাজু একেবারেই ঢাকা চলে আসবে তার আগের দিন সন্ধ্যায় বেলিকে বাধ্য করেছিল সে তার সাথে দেখা করতে। সেদিন বেলিও গিয়েছিল তার সাথে দেখা করতে। চারপাশে অন্ধকার নেমে যায়, আর সেই আধারের মাঝে চুপিসারে রাজুর সাথে কথোপকথনের ঢল পড়েছিল বেলির। এই কালি, এত দেরি করলি কেন রে? তো কি করতাম? মশার কামড়গুলো আমি খাইছি। ভালো হইছে। রাজু ভাই, বল। সত্যি কি কালকে চলে যাবেন ঢাকা? আসবেন না আর? আসবো তো। রাজু ভাই, বল। ভয় লাগে অনেক। চাকরিটা একটু পাকাপোক্ত করে আবার আসবো, তখন তোর বাবার সাথে কথা বলবো আমি। সত্যি তো? রে, সত্যি। বল, কি আনবো তোর জন্য? কিছু লাগবো না আমার। কেন? আপনি আসলেই হইব। কথাগুলো মনে পড়ে গিয়ে একগাল হেসে দেয় বেলি। ওটাই তাদের শেষ দেখা ছিল। কিন্তু পরক্ষণই মনে পড়ে যায় সে এখন বিবাহিতা, তার স্বামী আছে, আর রাজু এখন পরপুরুষ। তাই তার কথা মনে আনাও পাপ। কিন্তু বেহায়া মনটা কেন যেন বেশি করে মনে করিয়ে দেয় তাকে। পরিস্থিতি সব গোলমেলে লাগে বেলির কাছে। সে সময় সবেমাত্র মনটা রাজুতে বসেছিল, আর তখনই নিয়তি ইরফানকে বসিয়ে দেয়। সেদিকে সবটাই শেষ। ভাবনার সাথে বাস্তবতার মিল কখনোই ছিল না। আমার নিয়তি আমায় বারবার ধোঁকা দিয়ে যাচ্ছে। আমি কি কখনো ভালো থাকতে পারবো না? কপালটা খারাপ মানি, কিন্তু এত খারাপ হবে ভাবিনি। আমার জীবনটা একটা কালো অন্ধকার, যেখানে আলোর রেখা নিয়ে দাঁড়ানোর কেউ নেই।
নিজে নিজেই কথাগুলো সাজাতে থাকে বেলি। ইদানিং মনটাই তার সব থেকে কাছের, মনের সাথেই সব বলা যায়। আর যাই হোক, মন কখনো ধোকা দেয় না। এরই মাঝে রুবি অনেক জোরে জোরে বেলিকে ডাকতে থাকে। বেলি, ওই বেলি, বেলি, মরছিস নাকি? সারা দিস না কেন? হ্যাঁ, হয়তো একদিন আমাকে ওই রঙ্গমঞ্চের মায়া ত্যাগ করতে হবে। যত পারো নিংড়ে নাও আমায়, আমি কিছুই বলবো না। বেলি এইটা বলতে বলতে তাড়াতাড়ি রুবির কাছে চলে যায়। রুবির ব্যবহারগুলো অনেকটা চারালের মতো। মেয়ে হয়ে অন্য মেয়ের সাথে তার এমন ব্যবহারগুলো অ্যাটলিস্ট মেনে নেওয়ার মতো না। বেলি এখানে নিতান্তই অসহায়, তাই ছাড়তেও পারে না, আবার থাকতেও পারে না। ইরফানের মুখের দিকে তাকিয়ে পড়ে আছে সে। শত হোক, সে তার স্বামী, তো বিয়ে তো তাকেই করেছে। থাকুক না সতীন, ক্ষতি কি তাতে? স্বামী সংসার কিছুই ছাড়তে পারবে না সে। এখানে দুটো জিনিস বাধা হয়ে দাঁড়ায়। এক, গ্রামে তার শ্বশুরের সম্মান। দুই, তার নিজের মায়ের সম্মান। বেলি কাউকে বলতেও পারে না যে তার স্বামী বিয়ে আর একটা করেছে। এতে তার শ্বশুরের মান সম্মান সব যাবে, আর তার মা হয়তো সুখটাই নিতে পারবে না। আর যাই হোক, কোনো মা নিশ্চয়ই চাইবে না তার মেয়ে আর যাই হোক সতীন নিয়ে যাতে সংসার না করে। সেখানে তার মেয়ে নিজেই সতীনের সাথে থাকছে, তাও এক বাড়িতে। এই সুখটা সে মানতে পারবে না। আবার ছেড়ে চলে গেলে আরো বদনাম। গ্রামের সবাই তার মায়ের মুখে চুনকালি মারবে। সব দিক দিয়েই বেলি আটকে পড়ে গেছে। পরিস্থিতি এত খারাপ যে এর বিকল্প কোনো পন্থা নেই। যেই পন্থাতে যাবে তাতেই কোনো না কোনো বাধা। আর এদিকে মিনুর রুবিকে একদম সহ্য হয় না। মিনু ভেবে রেখেছে আজ ইরফান বাসাতে এলেই রুবির নামে সব বলবে। যা সত্যি তাই বলবে, পারলে আরো বানিয়ে বলবে। মিনু কথা দারুণ বানায়। বেলিকে নিজের রুমে ডেকে পাঠায় রুবি। বেলিও যায় সেই রুমে। বেলিকে রীতিমতো চোখের বিষ ভাবে রুবি। কেন জানি তার সহ্য হয় না বেলিকে। তাই সেও চাইছে যে কোনো একজন এই বাড়িতে থাকবে, আর সেই একজনটা সেই হবে। এর জন্য যতটা করা লাগবে সে করবে, যতটা নিচে নামার সে নামবে। বেলিকে দেখে তার মেজাজ আরো গরম হয়ে যায় তার। বেলিকে টর্চার করে রুবি একরকম পৈশাসিক আনন্দ পায়। তার কারণ শত কিছু হয়ে গেল, বেলি টু শব্দ করে না, আর ইরফানের কাছে তো ভুলেও বলে না। আর এটারই সুযোগ নেয় রুবি। তোকে যে আমি এতক্ষণ ডাকলাম, কানের মধ্যে কি দিয়ে রাখছিস? শুনিস নাই? আমি তো ডাকার সাথে সাথে আসলাম। বাপরে বাপ, ভালো চাপা লাগাস তো তুই। এত সাহস পেলি কোথা থেকে? কিছু বলবেন? কেন, কষ্ট লাগে নাকি দাঁড়িয়ে থাকতে? না। তা তোর বাড়িতে ইরফান ছিল? হুম, ঘুমিয়েছে কই রাতে? ঘরে। আর তুই? আমিও ঘরেই ঘুমিয়েছিলাম। ও আচ্ছা, এজন্যই বলি ইরফান রাতারাতি মাগুর মাছ কোথায় পেল? রুবির নোংরা মানসিকতার নোংরা ইঙ্গিতটা বেলির বুঝতে সময় লাগেনি। খুব বিশ্রী লাগছিল কথাগুলো শুনতে, তাই নিজেই সাহস করে দুইটা কথা বলে। আপনি যা ভাবছেন তা নয়, এসব কিছুই হয়নি। সব জানতা হয়ে গেছিস দেখতেছি। না, শুধু যতটুকু বোঝার তাই বুঝছি, আর কিছু না। রুবির মেজাজ আরো খারাপ হয়ে যায়। বিশ্রী ভাষায় বেলিকে গালি দেয় সে। তারপর খাট থেকে এসে ঠাস করে একটা চর বসিয়ে দেয় বেলিকে। চরটা খেয়েও বেলি সেখানে দাঁড়িয়ে থাকে, একটা আওয়াজও করে নাই। টিভির মধ্যে যে রাক্ষসীগুলো থাকে তেমনই হলি তুই। 100 রং তোর। অভিনয় করিস তুই। গ্রামে গিয়ে কি তাবিজ করছিস ইরফানকে? কি তাবিজ করছিস বল? রবির কথা শুনে বেলি অবাক হয়ে যায়। এত শিক্ষিত হয়ে এত বাজে চিন্তা ভাবনা তার মাথায় আসে কিভাবে? তখন বেলি আবারও বলে, যদি তাবিজ করার হতো, আমি তার জীবনে আপনার আসার অপেক্ষায় বসে থাকতাম না। তার আগেই তাবিজ করে নিজের বশে রাখতাম তাকে। আর আপনি তো তার স্ত্রী, যাকে সে আমার থেকে বেশি ভালোবাসে, অথচ এই আপনি তাকেই বিশ্বাস করতে পারছেন না। এখানে আপনার বিশ্বাস ডগমগিয়ে যাচ্ছে। বেলির কথা শুনে রুবি চুপ হয়ে যায়। ভাবতে থাকে ওর এত সাহস কিভাবে হয় যে ও রুবির সামনে, মানে তার সামনে দাঁড়িয়ে এত স্ট্রংলি কথা বলে যাচ্ছে। কিভাবে সম্ভব এটা? সে চায় শুধু সে বলবে আর বেলিকে সব শুনতে হবে এবং মানতে হবে।
বেলিকে চুপ করানোর জন্য আরো বাজেভাবে বেলিকে অ্যাকিউজ করে রবি। অশিক্ষিত থার্ড ক্লাস মানুষ, কি যোগ্যতা আছে তোর যে তুই ইরফানের সাথে দাঁড়াবি? নিজের চেহারা আয়নায় দেখেছিস? এই চেহারায় আসছে ইরফানের বউ হতে। ওর সাথে কেবল আমাকেই যায়, তোকে নয়। এবার বেলি আর একটু বলে, আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি যে ওনার সাথে কেবল যদি তাবিজ করার হতো, আমি তার জীবনে আপনার আসার অপেক্ষায় বসে থাকতাম না। তার আগেই তাবিজ করে নিজের বশে রাখতাম তাকে। আর আপনি তো তার স্ত্রী, যাকে সে আমার থেকে বেশি ভালোবাসে, অথচ এই আপনি তাকেই বিশ্বাস করতে পারছেন না। এখানে আপনার বিশ্বাস ডগমগিয়ে যাচ্ছে। বেলির কথা শুনে রুবি চুপ হয়ে যায়। ভাবতে থাকে ওর এত সাহস কিভাবে হয় যে ও রুবির সামনে, মানে তার সামনে দাঁড়িয়ে এত স্ট্রংলি কথা বলে যাচ্ছে। কিভাবে সম্ভব এটা? সে চায় শুধু সে বলবে আর বেলিকে সব শুনতে হবে এবং মানতে হবে। বেলিকে চুপ করানোর জন্য আরো বাজেভাবে বেলিকে অ্যাকিউজ করে রুবি। অশিক্ষিত থার্ড ক্লাস মানুষ, কি যোগ্যতা আছে তোর যে তুই ইরফানের সাথে দাঁড়াবি? নিজের চেহারা আয়নায় দেখেছিস? এই চেহারায় আসছে ইরফানের বউ হতে। ওর সাথে কেবল আমাকেই যায়, তোকে নয়। এবার বেলি আর একটু বলে, আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি যে ওনার সাথে কেবল আপনাকেই চাই। আপনি শিক্ষিত, দেখতেও সুন্দর, সব গুণ আছে আপনার মাঝে। তাহলে দাঁড়াতে কেন পারছেন না ওনার সাথে? বিশ্বাস কেন রাখতে পারছেন না ওনার উপর? সেটা তোকে নিশ্চয়ই বলবো না আমি। আইন অনুযায়ী আমি এখন ওনার স্ত্রী। আমি থাকা অবস্থাতে উনি দ্বিতীয় বিয়ে করেছেন। এটা দিয়ে থানায় মামলা করলে কেসটা আমার পক্ষে আসবে। আর আমি পড়াশোনা কম করেছি তাই বলে অশিক্ষিত নই। আর অহেতুক আমাকে চালিয়ে কি লাভ বলেন তো? আমি না আগেও আপনাদের মাঝে ছিলাম, আর না এখনো আছি, আর ভবিষ্যতেও থাকবো। কোনো কাজ থাকলে বলবেন, আমি সব করে দিব। তবে এইসব বাজে কথা আর বলবেন না। এইসব বলে বেলি রুম থেকে বের হয়ে যায়। রুবি সেখানেই দাঁড়িয়ে আছে এখন অব্দি। বেলির কথাগুলো তার পুরো শরীরে আগুন ধরিয়ে দিয়েছে। রুবি ভেবেছিল কি আর হয়ে গেছে। বেলির মুখে বুলি ফুটেছে। এবার রুবির আরো সচেতনতার সাথে খেলতে হবে, এইসবই ভেবে যাচ্ছে রুবি। রুমের পাশে দাঁড়িয়ে সব কথাগুলো শুনছিল মিনু। রুবিকে বলা বেলির কথাগুলো শুনে অনেক খুশি মিনু। এতদিন পর বেলি কিছু তো বলেছে রুবিকে, এটাই বা কম কিসের। তাই সে আজ একটু হলে অনেক খুশি। যতটা খুশি সে বেলির উপর, ততটাই ক্ষিপ্ত সে রুবির উপর। কারণ রুবি আজকে একদমের মাথার সামনে সেদিন রাজু তার জন্য অপেক্ষা করছিল। বেলি সেদিন আস্তে আস্তে হেঁটে যাচ্ছিল, আর তখনই কালচে ফুল, কে? কিরে কলিজা, এত ছোট কেন তোর? আপনার না বলছি এমনি হুটহাট ডাক দিবেন না। তোর কলিজা ছোট হইলে আমি কি করব? কি করবো মানে? আমার এগুলো ভালো লাগে না। তোর এমন দেখা যায় কি জন্য? শরীর কি ভালো না? জ্বর এসে গেছে। আহারে, কালির আবার অসুখও করে। এমনি বলেন কেন? তোর রাগাইলে ভালোই লাগে আমার। ধুর, বাইর জায়গা। সেদিন অনেকটা রাগ করে বেলি চলে আসছিল রাজুর সামনে থেকে। সেদিন রাজু হেসেছিল বেলির রাগ দেখে, তাই তো জোরে জোরে বলছিল, ওই কালি, আরে দাঁড়া, যাস কই? আয়, আমি ওষুধ কিনে দেব। আপনার ঔষধ আপনি গেলেন। কথাটা শুনে রাজু অনেক হেসেছিল। রাজুর হাসি মাখা মুখটা আজও বেলির চোখে ভাসে। এসব ভাবতে ভাবতে বেলির চোখে ঘুম নেমে আসে। রাত 8টার পর ইরফান বাসায় আসে। ক্লান্ত শরীরে কলিং বেল বাজানোর পর ভেবেছিল দরজায় বেলির মায়াবী চেহারাটা দেখতে পাবে, কিন্তু দুর্ভাগ্য, দরজা খুলে মিনু। মিনুকে দেখে বেশ খানিকটা অবাক হয় ইরফান। কিরে, তুই কখন এলি? 11টার দিকে খালি আমি একলা আই নাই, আরো একজন আইছে। কে? নিজেই যাইয়া দেখেন। এক কাপ কফি করে দে তো। আচ্ছা। বেলি কোথায়? ঘুমাই। এখন? জানি না আমি। দরজা থেকে ভেতরে গিয়ে নিজের রুমে যায় ইরফান। রুমের ভেতরে গিয়ে খাটের উপর রুবিকে শুয়ে থাকা অবস্থায় দেখে মেজাজ বিগড়ে যায় ইরফানের। হাতে থাকা মোবাইলটা রেখে রুবির সাথে কথা না বলেই বেলির রুমে যায় ইরফান। বেলির রুমে গিয়ে বেলিকে শোয়া অবস্থায় দেখতে পেয়ে কাছে গিয়ে বসে ইরফান।
হাত ধরতেই দেখে বেলির পুরো শরীর জ্বরে পড়ে যাচ্ছে। মুহূর্তের মাঝেই ইরফানের সারা মুখে চিন্তার রেখা ভেসে ওঠে। উদ্বিগ্ন হয়ে চিন্তিত গলায় বেলিকে কয়েকবার ডাকে ইরফান। বেলি, এই বেলি, বেলি। হুম। বেলির পুরো শরীর জ্বরে পড়ে যাচ্ছে। বিছানায় আধমরা হয়ে থাকা বেলিকে দেখে বড্ড বেশি মায়া হচ্ছে ইরফানের। শরীর হাত পা কেমন ঠান্ডা হয়ে গেছে বেলির। অনেক ভয় পাচ্ছে ইরফান। কি করবে না করবে বুঝতে পারছে না সে। নিশ্চুপ হয়ে পড়ে থাকা বেলি একবারের জন্য চোখ খুলছে না। অন্যদিকে অফিস থেকে এসে ইরফানের বেলির রুমে যাওয়া একদম সহ্য হয়নি রবির। সে রুমের মধ্যে বসে থেকে নিজের তেজ কমাচ্ছে জিনিসের উপর। সে শুধু অপেক্ষায় আছে কখন ইরফান এই রুমে আসবে আর সে ইরফানকে ধরবে। অনেক হিসেব নিকেশ বাকি আছে তার ইরফানের সাথে। সবকিছুর শোধ তুলতে হবে তাকে, আজ, এক্ষুনি এবং এই মুহূর্তে। ইরফান তাড়াতাড়ি নিজের রুমে আসে থার্মোমিটার নেওয়ার জন্য বেলির জ্বর মাপবে বলে, আর কোন রকম চেঞ্জ করে বেলির কাছে যাবে বলে। কিন্তু ইরফান রুমে আসার সাথে সাথে রুবি দরজা আটকে দেয়। মোট কথা, সে এই রুম থেকে আজ ইরফানকে বের হতে দিবে না। রুবিকে দেখে ইরফানের মেজাজ এমনিতেই অনেক খারাপ। তার উপরে এইভাবে দরজা আটকে দরজার কাছে দাঁড়িয়ে থাকায় আরো মেজাজ খারাপ হয়ে গেছে তার। প্রথমে কিছুই বলেনি ইরফান। ওয়াশরুমে গিয়ে কোনো রকম ফ্রেশ হয়ে ট্রাউজার আর গেঞ্জি পরে থার্মোমিটারটা হাতে নিয়ে দরজার কাছে যায় ইরফান। রুবি এত পরিমাণ ঠেটা যে সে ওখানে এখন অব্দি দাঁড়িয়ে আছে। এবার ইরফান আস্তে করে কথা বলে ওঠে রুবির সাথে। কি ব্যাপার, এইখানে এইভাবে দাঁড়িয়ে কেন আছো? কোথায় যাচ্ছ তুমি? বেলির কাছে। কি কারণে? আমি যে তোমার ঘরে আছি এতে তোমার হয় না? দেখো রুবি, রাত 9:30 বাজে, আমি খুব ক্লান্ত। তার উপরে বেলির প্রচন্ড জ্বর, আমাকে যেতে দাও। ও মরে যাক, তবুও তুমি যাবে না? রবির কথা শুনে ইরফানের পায়ের রক্ত মাথায় চলে যায়। এটা কি বললো রবি? হে কেমন মানুষই অন্য আরেকজন মানুষের মৃত্যু কামনা করে। তবু নিজের মেজাজ কন্ট্রোলে রেখে ঠান্ডা মাথায় আবারও রবিকে বোঝাতে থাকে সে। রবি, আমি এখন ঝগড়ার মুডে নেই, প্লিজ আমাকে যেতে দাও। তুমি যাবে না? আমি তো যাবই। না, যাবা না। তোমার সমস্যা কোথায়? আমার সমস্যা ওই বেয়াদব মেয়েটা। ও কি তাবিজ করেছে তোমাকে যে আমি থাকা সত্ত্বেও তুমি ওর দিকে যাচ্ছ? আগে তো ওকে দেখতেই পারতে না, আর এখন কি হয়েছে ইরফান? একটা কথা আছে জানো তো রুবি, যার চিন্তা ভাবনা যেমন সে বলবেও তেমন। তুমি একজন এডুকেটেড মেয়ে হয়ে ওইসব নোংরা মানসিকতা চিন্তা ভাবনা নিয়ে পড়ে আছো। হ্যাঁ, আমি নোংরা মানসিকতার মানুষ, তবুও তুমি যাবা না ওর কাছে। লাস্ট টাইম বলছি আমি, তুমি সরে যাও আর আমায় যেতে দাও। তুমি যাবা না, যাবা না, যাবা না। আমি যাবো মানে যাবো। ইরফান, তুমি বদলে গেছো। ওই কায়া মেয়েটার জন্য তুমি বদলে যাচ্ছ ইরফান। হ্যাঁ, আমি বদলে গেছি। আমি আগে জানোয়ার ছিলাম, এখন মানুষ হচ্ছে। বিগত 5 মিনিট যাবৎ একই বিষয়ে ঘ্যান ঘ্যান করেই যাচ্ছে রবি, যা আর সহ্য হয়নি ইরফানের। ইরফান এবার ধাক্কা দিয়ে রবিকে সরিয়ে দেয়। বলেছিলাম না বেশি বিরক্ত করো না আমাকে। তুমি আমাকে ধাক্কা দিলা? মাত্র তো ধাক্কা দিলাম, এরপর বেশি বাড়াবাড়ি করলে পা ভেঙে হাত ধরিয়ে দেবো, মাথায় থাকবে কথাটা। ইরফান, তুমি যাবা না। আমি যাবো। বিয়ে যেমন দুইটা করেছি, দায়িত্বটাও আমাকে সমানভাবে নিতে হবে। হয় তুমি ওকে রাখবা, নয়তো আমায়। তুমি থাকতে চাইলে থাকবে, না থাকতে চাইলে চলে যাবে, ব্যাস। ইরফান, এই, গলা নামিয়ে কথা বলো। বারবার বলেছি আমি ক্লান্ত, আমি ক্লান্ত, ডিস্টার্ব করো না আমায়। মেয়েটা জ্বরে অচেতন হয়ে পড়ে আছে, আর তুমি এখানে আমাকে আটকে রেখেছো। এইগুলো কি মানুষের কাজ? আজ হঠাৎ মানুষ হয়ে গেলে? অন্যদিন তো বেলি বলতেই মারধর, আর আজ আদর যত্ন, ব্যাপার কি? আগে অমানুষ ছিলাম, এখন অমানুষই আছি আমি। মানুষ হওয়ার চেষ্টা করছি মাত্র, বাকি উত্তরগুলো সময় অনুযায়ী ঠিক পেয়ে যাবে। ইরফান রুবির সামনে দিয়ে বেরিয়ে যায় রুম থেকে, আর রুবি রুমের মধ্যে থেকে সব তোলপাড় করে ফেলছে। তার একটাই সমস্যা, ইরফান কেন বেলির কাছে যায়। ইরফানের এই মুহূর্তে আর অন্য কিছু ভাবতে ভালো লাগছে না। সে এখন থেকে এই মুহূর্ত থেকে শুধু বেলিকে নিয়ে ভাবছে। বেলির রুমে এসে অচেতন বেলির শরীরের তাপমাত্রা চেক করার জন্য
থার্মোমিটার কাজে লাগায় ইরফান। ওয়াশরুম থেকে বালতি ভরে পানি নিয়ে আসে, বেলির মাথা ধুয়ে দিবে বলে। বেলির শরীরের বিন্দুমাত্র শক্তি নেই যে সে উঠে বসবে বা শুয়ে থেকেই শরীর নাড়াবে। থার্মোমিটারে 103 ডিগ্রি জ্বর দেখে ঘাবড়ে যায় ইরফান। ধরেই দেখে জ্বর 103-এ পৌঁছে গেছে। এজন্যই হুঁশ নেই বেলির। হা ছাড়া আর কিছুই করতে পারছে না সে। ইরফান মিনুর কাছ থেকে পলিথিন নিয়ে এসে বেলিকে ঠিক করে শুইয়ে দেয় বিছানায়। আজ ইরফান কফিও খায়নি। মিনু এসে দেখে ইরফানের কফির মগে কফি পড়ে আছে। ভাই, কফি খাইলেন না? না, নিয়ে যা। আপনি তো কফি না খাইলে হয় না। কফি না খেলে মরে যাবো না, তুই নিয়ে যা। আর ও কিছু খেয়েছে? না ভাই, ভাবি তো কিছু খায় নাই। আচ্ছা যা, আমি ওর মাথায় পানি দিয়ে দিই, আর তুই ওর খাবারের ব্যবস্থা কর। আচ্ছা ভাই। এই সময়ই মিনুর মাথাটা চট করে বুদ্ধি আসে। এই সুযোগটা কাজে লাগাবে সে। আজ রুবি যা যা বেলিকে যা যা বলছে, যা যা করছে সব বলে দিবে, সাথে বাড়তি কথাও বলবে। মিনু মানেই ধামাকা, তাই সে আর সময় নষ্ট করেনি। হায় রে ভাবি, যত কইলাম আমি ধুইয়া দিই, শুনলেন না আমার কথা। কি হয়েছে? কি হয়েছে ও? আর কইেন না ভাই, রুবি ভাবি আইয়া এই যে শুরু করছে, বেলি ভাবিরে যা মুখে আইছে তাই কইছে। তারপর ভাবিরে দিয়া সেতির সব জামা ধুয়াইছে, তাও অবেলাই। এল্লাই মনে হয় জ্বর আইছে। কি? হ্যাঁ ভাই, শেষে কি বেশির গালি দিছে ভাবিরে। ভাবি চুপ করে আসিল, কিছুই কয় নাই, খালি কানছে। তুই যা, বাকি কাজ কর। মিনুর কথাগুলো শুনে ইরফানের শরীরটা রাগে কাঁপতে থাকে। ইচ্ছে করছিল রুবিকে এক লাথি মেরে ঘর থেকে বের করে দিতে। ইচ্ছে থাকলে উপায় নেই তার। রুবিও তার স্ত্রী, তারপর ভালোবেসে বিয়ে তাদের। এখন চাইলেও এইভাবে করা কিছু সম্ভব না। সব ভুলে গিয়ে বেদির মাথায় পানি ঢালে ইরফান। মেয়েটা এত অসুস্থতার মাঝেও টু শব্দটুকুও করছে না। তুই এত সহজ সরল কেন রে বেলি? কেন আমাদের জীবনটা এমন হয়ে গেল? আমি এত অবুঝ হয়েছিলাম যে তোকেই বুঝলাম না। এত মারধরের পরেও আমার কাছেই আছিস। এত চুপচাপ কি করে থাকিস তুই? এত চাপা স্বভাবের কেন তুই বেলি? আমার মনটা কেন জানি তোর দিকেই ঘুরে যাচ্ছে রে। প্লিজ ভালো হয়ে যা তুই। এই কথাগুলো মনে মনে বলতে থাকা ইরফানের অন্তরটা হু হু করে ওঠে। বেলির জন্য তার মায়া দিনকে দিন বেড়েই চলছে। কেন যেন নিজের মনকে সে বশে রাখতে পারছে না। বারবার মন তার বেলির দিকেই টানছে। আসলে সবাই ঠিকই বলে, বেলি ফুল সবার মাঝে শুধু সুবাস ছড়াতেই পারে, বিনিময়ে তার কিছুই চাই না। প্রায় 1 ঘন্টা সময় নিয়ে ইরফান বেলির মাথায় পানি দিয়েছে, তারপর টাওয়েল দিয়ে মাথা মুছে দিয়েছে। শরীরে অনেক তাপমাত্রা বেলির, তাই ভাবছিল যদি পুরো শরীরটা মুছে দেওয়া যায় তাহলে ভালো হতো। এই এতদিনের মাঝে বেলিকে এত অসুস্থ হতে সে আজ দেখল। ফার্মেসিতে যাবে, সে জ্বরের মেডিসিন নিয়ে আসবে বেলির জন্য। মিনুকে ডেকে বেলির কাছে মিনুকে রেখে ইরফান বাসা থেকে বেরিয়ে যায়। ওইদিকে রুবির মেজাজ তুঙ্গে পৌঁছে গেছে। সে এইসব কিছুতেই সহ্য করতে পারছে না। আর এই মুহূর্তে তার বেলিকে গিয়ে বিষ দিতে মন চেয়েছে, কিন্তু উপায় নেই। 1/2 ঘন্টা পর ইরফান মেডিসিন নিয়ে বাসায় আসে। মিনুকে খাবার আনতে পাঠিয়ে দিয়ে সে বেলির পাশে বসে যায়। বেলি তখনও জ্বরের ঘোরেই আছে। মিনু এই দিক দিয়ে বেলির শরীরটা মুছে দেয়। মিনু ভাত নিয়ে এলে বহু কষ্টে ইরফান বেলিকে ভাত খাওয়াতে পারে। বেলি তো ঠিক মতো বসতেই পারে না, ভাত খাবে কি? তার একটাই কথা, এইগুলো সরান সামনে থেকে, আমি খাবো না। মেডিসিন দিতে হবে তো, অল্প কয়টা খাও। এগুলো কি? তখন মিনু বলে ওঠে, ও কি ভাবি, আপনিই তো রানলেন মুরগার মাংস, লন ভাত খাইয়া লন। এগুলো সরান সামনে থেকে, গন্ধ লাগে এগুলা। ও কি কি সব কয় মাতারি, ভাবি পোলা পানির মতন কইরেন না তো, খাইয়া লন, এরপরে ওষুধ খান। বেলি খাবেই না, তরকারি দিয়ে তো আরো আগেই খাবে না। তাই ইরফান ভাতে পানি দিয়ে পানি ভাত করে খাইয়ে দেয় বেলিকে। বেলির জ্বরের ঘোর প্রকট হলেও সে বুঝতে পারছে ইরফান তাকে খাইয়ে দিচ্ছে, আর ইরফানের হাত থেকে বিয়ের এতদিন পর সে খাচ্ছে। মুহূর্তে তার চোখে পানি চলে আসে। তবে ইরফান ভাবছে শরীরের যন্ত্রণার জন্য বেলি খাচ্ছে। সর্বোচ্চ 6-7 লোকমা ভাত খায় বেলি, তারপর আর পেটে যায়নি তার। ইরফানও আর জোর করেনি।
যতটুকু পেরেছে খেয়েছে, তারপর ওষুধ খাইয়ে দেয় বেলিকে সে। কিছুক্ষণ পর বেলি চাপা আর্তনাদ শুরু করে। পুরো শরীর ব্যথা, তার ব্যথার চোটে কাঁপছে সে। ইরফান তখনও বেলির পাশেই বসা। বেলির কান্না সহ্য হচ্ছে না তার। আজ রাতে সে ভাতটাও খায়নি। সেই যে বেলির কাছে বসা ছিল, তখন থেকে এখন অবধি বসে আছে সে। ঘড়ির দিকে নজর দিতে দেখি ঘড়িতে তখন 12:55 বাজতেছে। এতটা সময় পার হয়ে গেছে, অথচ ইরফান বলতেও পারবে না। বিছানায় বেলি শরীরের ব্যথায় কাঁদতে থাকে। বেলি, কি হয়েছে? আমার পুরো শরীর ব্যথা করতেছে। উফ রে, কি কোথায় কোথায় ব্যথা? পুরো শরীরটাই ব্যথা। আল্লাহ রে, বলো। মাঝেটা ফেটে যাইতেছে, পায়ের গিঁটগুলো ব্যথা করতেছে। জ্বরের সময় অনেকের শরীর, হাত পা অনেক ব্যথা করে, তেমনটাই বেলির হচ্ছে। এর আগের বারের কথা মনে পড়ে যায় ইরফানের। ঠিক এইভাবেই মান্থের পেইন সহ্য করতে হয়েছিল ওকে। আর আজ আবার জ্বরের তাড়নায় পাগল হয়ে যাচ্ছে মেয়েটা। ইরফান মুভ এনে বেলির হাতে পায়ে মালিশ করে দেয়। বেলিকে কাঁধ করে এক পাশে শুইয়ে বেলির কোমরে মুভ মালিশ করে দেয়। প্রায় অনেকক্ষণ পর বেলি একটু শান্ত হয়, জ্বরটাও একটু নিয়ন্ত্রণে আসে, আর শরীর ব্যথাটা কিছুটা হলেও কমে বেলির। ভেতরটা কেমন জানি করে ওঠে তার। খুব খারাপ লাগছে ইরফানের জন্য। নিজেকে অনেক বেশি অসহায় মনে হচ্ছে তার। ইরফানের মুখটাও কেমন শুকিয়ে আছে। আপনি খাইছেন? হুম। মিনু কোথায়? গেস্ট রুমে ঘুমাচ্ছে। চলেন আপনাকে খেতে দিই আমি। বেলির মুখ থেকে এমন কথা আশা করেনি সে। নিজেই অসুখে মরে যাচ্ছে, আর এখন সে ইরফানের খাবারের কথা ভাবছে। কি মানুষ নাকি অন্য কিছু? অবশেষে ইরফান নিজেই বলে, কথা কম বলে শুয়ে থাকো। খাবেন না তাই বলে? ক্ষুধা লাগলে খেয়ে নেবো আমি, শুয়ে থাকো তুমি। হুম। ইরফানের কেন জানি বেলিকে কিছু বলতে ইচ্ছে করছে। বেলির কাছে যেতে ইচ্ছে হচ্ছে, বেলিকে জড়াতে ইচ্ছে হচ্ছে। বেলি, হুম। একটা কথা বলি। হুম। আমি না তোমাকে ভালোবাসি। জ্বরের মাঝেও এমন কথা শুনে শরীরের তাপমাত্রা আরো বেড়ে যায় বেলির। ইরফানের মুখ থেকে এই কথাটা তাও এই মুহূর্তে সে একদমই আশা করেনি। এরই মাঝে ইরফান আবার বলা শুরু করে, ভালোবাসি তোমাকে আমি। এরপর বেলিও বলতে শুরু করে, এটা শুধুই আবেগ। আবেগ নয়, সত্যি আমার মনটা বারবার তোমার দিকে ঘুরে যাচ্ছে। আমরা আর দুজন নেই, আমরা এখন তিনজন। কেন বোঝেন না আপনি? তিনজন কিভাবে? আপনার দ্বিতীয় স্ত্রী, সে কি দোষ করেছে? সেও আপনাকে ভালোবাসে। কিন্তু আমি যে তোমায় ভালোবাসি। আপনি আমায় ভালোবাসেন না। ভালোবাসলে আমি সতী নিয়ে সংসার করতাম না। এই ভুলটাই আমার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। বেলি ফুল ঝরে যায়, দিন শেষে সে ঝরে যায়। আমিও ঝরে যাব, জানি না কবে, তবে আমিও ঝরে যাব। ঝরার আগে আপনাকে অনেক কিছু দিয়ে যাব। শুধুই আবেগ। আবেগ নয়, সত্যি আমার মনটা বারবার তোমার দিকে ঘুরে যাচ্ছে। আমরা আর দুজন নেই, আমরা এখন তিনজন। কেন বোঝেন না আপনি? তিনজন কিভাবে? আপনার দ্বিতীয় স্ত্রী, সে কি দোষ করেছে? সেও আপনাকে ভালোবাসে। কিন্তু আমি যে তোমায় ভালোবাসি। আপনি আমায় ভালোবাসেন না। ভালোবাসলে আমি সতী নিয়ে সংসার করতাম না। এই ভুলটাই আমার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। বেলি ফুল ঝরে যায়, দিন শেষে সে ঝরে যায়। আমিও ঝরে যাব, জানি না কবে, তবে আমিও ঝরে যাব। ঝরার আগে আপনাকে অনেক কিছু দিয়ে যাব। বেলি, ঘুমোবো একটু, অনেক ঘুম পাচ্ছে। আপনি রবি আপুর কাছে যান। আমি তোমার কাছে এসেছি আর তুমি আমাকে ওর দিকে পাঠাচ্ছ কেন বেলি? বেলি ফুল তার সুগন্ধে সবাইকে মাতায়, বিনিময়ে সে নিঃশেষ হয়ে যায়। সেই 9টা থেকে এখনো অবধি তুমি আমার কাছে বসা, আর এখন তুমি আমায় রুবির কাছে যেতে বলো? আমার কথা বলতে ভালো লাগে না, আমি ঘুমাবো। ঘুমাও, আমি আছি এখানে। কতক্ষণ বসে থাকবেন? শুধু তো বলছো না। আমি কে যে আমার কাছে শোবেন আপনি? মায়ের খাবা কিন্তু। ওটাই কপালে আছে আমার।
এই বলে বেলি চুপ করে চোখ বুজে যায়। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে তার। মানুষটাকে আজ কেন যেন খুব কাছে পেতে ইচ্ছে করছে তার, কিন্তু আবার কেন জানি সংকোচ লাগছে। বন্ধ চোখের কোণা দিয়ে পানি গড়িয়ে পড়ে বেলির। আজ নিজের শরীরে ইরফানের হাতের ছোঁয়াটা মায়ায় পড়ে গেছে। অন্যদিকে ইরফানের মনটাও বেলির কাছে যেতে চাইছে, বেলিকে জড়াতে চাইছে। বেলি তার বিবাহিতা স্ত্রী, অন্য নারী নয়। তাই সে লাইট অফ করে দরজা লাগিয়ে বিছানায় গিয়ে বেলির পাশে শুয়ে পড়ে। বেলি টের পেয়েও চুপ করে পড়ে থাকে। ইরফান আচমকাই বেলিকে নিজের একদম কাছে নিয়ে আসে, জড়িয়ে ধরে বেলিকে সে। ছাড়েন, ঘুমাও তুমি। এইভাবে থাকলে আমার ঘুম আসবে না। আমি কি তোমাকে কামড়াচ্ছি নাকি? চুপ করে শুয়ে থাকো। ইরফানের এমন কথায় বেলি চুপ হয়ে যায়, তাই বেশি কিছু বলেনি সে। এমনিতেও অনেক রাত হয়ে গেছে, তারপর নিজের শরীরও ভালো না, তাই আর বাড়াবাড়ি করেনি সে। হঠাৎ করে ইরফান বলে ওঠে, তোমার প্রতি আমার করা অন্যায়গুলো খুব বেশি ছিল, হয়তো এর ক্ষমা হয় না। এত মারধর করেছি যে নিজের দিকে তাকাতেও এখন লজ্জা লাগে আমার। বারবার বোঝাতে চেয়েও মনটা বোঝেনি আমার। বারবার তোমাকেই পেতে চাই। কেন জানি তুমি নামক ফুলটা আমার জীবনে সুবাস ছড়িয়ে দিয়েছ। আমি ভালোবাসি তোমাকে বেলি, তোমাকে ফুল ভেবে নয়, ভালোবাসার কলি করে কাছে পেতে চাই আমি। আমি শান্তি পাই তোমার মাঝে বেলি, আমি জানি না কেন, কিন্তু আমি শান্তি পাই তোমার মাঝে। বেলির পিঠের সাথে ইরফানের মুখটা লেগে আছে। বেলির পিঠের ভেজা ভাবটাই বেলিকে জানান দিচ্ছিল। ইরফানের চোখের পানি তার শরীর স্পর্শ করছে। বেলির বুকের ভেতরটা কাতর হয়ে আছে, আর সহ্য করতে পারেনি সে। এই দিক ফিরে জ্বরের মাঝেই জড়িয়ে ধরে নিজের স্বামীকে সে। ভালোবাসে বেলি মানুষটাকে, কি করে আর দূরে থাকতে পারে সে। বেলির জড়িয়ে ধরা দেখে ইরফান আরো জড়িয়ে নেয় বেলিকে। কপালে একটা চুমু দিয়ে বলে, ঘুমিয়ে যাও তুমি, আমি আছি এখানে। বেলি চুপ করে চোখ বুজেই ইরফানকে ধরে রেখেছে, আর মনে মনে বলছে, কি ঠিক কি ভুল জানি না, কিন্তু মানুষটাকে আমি ভালোবাসি অনেক, তাকে ছাড়তে পারবো না। ভালোবাসি আমি আপনাকে, অনেক ভালোবাসি। পরে নিজেই মুখ খুলে বলে, আমি মরে যাব আপনাকে ছাড়া, শুধু পাল্টে যাইয়েন না, আমি মরে যাব, একদম মরে যাব। বেলির কথা শুনে বেলিকে আরো শক্ত করে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দেয় ইরফান। তার নিজের অজান্তেই মুখ থেকে বেরিয়ে আসে, ভালোবাসি রে বেলি ফুল, তোকে অনেক বেশি ভালোবাসি ফেলেছি আমি। তোকে ছেড়ে কোথাও যাবো না, আর তোকেও কোথাও যেতে দেবো না। ভালোবাসি অনেক তোকে। বেলিও পরম মমতায় নিজের হাতের বাঁধনে আবদ্ধ করে নেয় ইরফানকে। সেখানেই আস্তে করে ঘুমিয়ে যায় বেলি। সকালবেলা ঘুম ভেঙে বেলির মুখটা দেখতে পায় ইরফান। চুপটি করে গালে হাত দিয়ে ঘুমাচ্ছিল মেয়েটা। বেলির মুখের মাঝে কিছু তো আছে, যার মায়ায় বারবার পড়ে যাচ্ছে ইরফান। ইরফানের ভালো লাগা মন্দ লাগা, ভালো থাকা মন্দ থাকা, সবটাই যেন এখন বেলিকে ঘিরে। ঘড়িতে নজর দিয়ে দেখে সকাল 8:30 বাজে। আজ লেট হয়ে গেছে তার। ডান হাত দিয়ে বেলির কপাল ছুঁয়ে দেয় সে। না, এখনো জ্বর ছাড়েনি, তবে তেমন জ্বরও নেই। কাল রাতের মেডিসিনটা একটু হলেও কাজ করেছে। তারপর নিজের বুকের উপর থেকে বেলির বাম হাতটা আস্তে করে সরিয়ে নেয় ইরফান। আস্তে করে বেলির পাশ থেকে উঠে যায় সে। ফ্রেশ হতে হবে তাকে, অফিসেও যেতে হবে। আস্তে করে দরজা খুলে নিজের রুমে যায় ইরফান। গিয়ে অনেকটাই অবাক হয়ে যায় ইরফান। আজ রুবি সজাগ। যেই রুবি দিন 10টা বাজেও ঘুম থেকে ওঠে না, সেই রুবি সকাল 9টা বাজতে উঠে গেল কিভাবে? ইরফান ততটা পাত্তা দেয়নি। টাওয়েল নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়াতে নিলে রুবি আটকায় থাকে। গোসল করবা? মানে কি? সারা রাত তো ওর সাথে কাটাইলা, তা এখন তো ফরজ গোসল করতেই হবে, তাই না? রুবির মন মানসিকতা বারবার ওই দিকেই ইঙ্গিত করে, যা ইরফানের মোটেও ভালো লাগে না। সে কিভাবে এসব কথা বলতে পারে, এটাই ইরফানের মাথায় আসে না। রুবি, তুমি কি শুধু একসাথে থাকা মানে সেক্সি বোঝো নাকি? সত্যি বললাম বলে জ্বালা ধরে গেছে, তাই না? এটা মোটেও সত্যি না রুবি। বেলি অসুস্থ, খুব অসুস্থ। তুমি ভাবলে কি করে এই অবস্থাতে আমি আরো। রুবি, মাঝে মাঝে না তুমি একটু বেশি ভেবে বসো। যাক ভালো, সত্যিকে মিথ্যা বানিয়ে সত্যি বলতে ভালোই পারো দেখছি। তোমার সমস্যাটা কোথায় হচ্ছে রুবি?
তোমাকে সহ্য করে বেলি যদি এই 7 মাস একই ছাদের নিচে থাকতে পারে, তাহলে আমি একটা রাত শুধু ওর রুমে থেকেছি বলে তুমি এমন হুলস্থুল কাণ্ড বাঁধাচ্ছ? কারণ আমি বেলি নই, আর তুমি ওই গাইয়া মেয়ের সাথে আমার কম্পেয়ার করবা না। ও গাইয়া, ও মূর্খ, কিন্তু তোমার মতো এরকম না। ও গাইয়া, ও মূর্খ, কিন্তু তোমার মতো লেইন না রুবি। হো, রিয়েলি? ইয়েস রুবি, এমন আচরণ করো না আর তোমার দিক থেকে আমাকে মুখ ফেরাতে হয়। তাহলে বিয়ে কেন করেছো আমাকে? লাইক সিরিয়াসলি রুবি, আমি তোমাকে বিয়ে করেছি নাকি বিয়েটা দুজনের সম্মতিতে হয়েছিল? কোনটা? যাই হোক, হয়েছিল তো। আজ আর অফিসে যাবো না আমি, তোমার সাথে কিছু কথা বলবো আজ আমি প্রশ্ন করবো, তুমি শুধু উত্তর দিয়ে যাবে। আমার প্রয়োজন নেই। কেন রুবি? আমি ওয়াশরুমে যাবো ফ্রেশ হতে, আর তুমি ফরজ গোসল করে নিয়ে এসছো? হ্যাঁ, তুমি তো এই 7 মাস আমার সাথে শুয়েছো, তুমি দেখো না আমি কখন ফ্রেশ হই, কখন গোসল করি? ও সরি, তুমি দেখবে কিভাবে? তুমি তো দুপুর 12টা অব্দি ঘুমিয়েই থাকো। ইরফান, বেশি বেশি হচ্ছে। কোনটা বেশি বেশি? কি বেশি বেশি? আমি যতদিন তোমার সাথে থেকেছি আমাদের মাঝে সেক্স কতবার হয়েছে বলো? সপ্তাহে 2বার কি 3বার? আবার কোনো সপ্তাহে একবারের জন্য না। যখন এইসব হতো না তখন কি আমি ফ্রেশ হইনি? লুক অ্যাট মি রুবি, এইসব নোংরা কথা কেন বলো? বলতে পারো আমার অপরাধ একটাই, আমি কেন দ্বিতীয় বিয়ে করলাম। ও, এখন অপরাধ হয়ে গেছে? সাধু পুরুষ তুমি? মোটেও না, আমি নিজেকে কখনো সাধু ভাবিনি আর ভাববো না। একটা কথা জবাব দাও তো রুবি, আমি যে বিবাহিত ছিলাম তুমি কি তা জানতে না? জানতাম তো। আমি কি তোমাকে জোর করে বিয়ে করেছিলাম নাকি তোমাকে তুলে নিয়ে এসেছিলাম? তুমি সব জানতে, আমি বিবাহিত, আমার বউ আছে, সব সব, তবুও কেন পা বাড়ালে? বাহ বাহ, এখন আমি অপরাধী হয়ে গেলাম? চান্স তুমি নাও নাই? চান্স দিলে কে না নেয় রবি, ভালো আমায় কে না নেয়? তুমি চান্স দিয়েছো, আমি অমানুষ তাই চান্স নিয়েছি। আর এইসবের মাঝে থেকে ওই নিষ্পাপ মেয়েটা এতদিন কষ্ট পেয়ে গেছে, বিনিময়ে মুখটা পর্যন্ত খুলে নেই জানো? কত মেরেছি, একবার তো মেরে অজ্ঞান পর্যন্ত করে দিয়েছি। শরীরের ব্যথায় মেয়েটা উঠে দাঁড়াতে পর্যন্ত পারেনি। তখন আমি তোমার কাছে খুব ভালো ছিলাম, আর আজ আমি তার একটু সেবা করাতে আমি খারাপ হয়ে গেলাম। তুমি মেয়ে, সেও মেয়ে। তুমি আমার স্ত্রী, এটা যেমন সত্যি, সেও আমার স্ত্রী, এটা আরো বড় সত্যি। সব থেকে বড় কথা, তুমি একজন মানুষ, কিন্তু তুমি মানুষ হয়ে আরেকজন মানুষের মৃত্যু কামনা করো। নিজে একজন মেয়ে হয়ে অন্য আরেকজন মেয়েকে গালিগালাজ করো, এইসব কি ঠিক করো? তোমার ভাষণ অনুযায়ী তুমি শিক্ষিত আর বেলি মূর্খ। যেহেতু তুমি এত শিক্ষিত, তাহলে মূর্খের মতো কথা কেন বলছো? হ্যাঁ, মূর্খের মতো কথা বলে আমায় তাবিজ করা হয়েছে কেন? তার মানে কি আমি বলতে পারি না তুমি এইসবে বিশ্বাস করো? আমি একটা জিনিসই চাই, বেলি নামক কীটপতঙ্গ আমাদের জীবনে থাকবে না। ওকে কীট পতঙ্গ বলো না, মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর কালাম পবিত্র কোরআন পড়ে, ওর সব চলাফেরা শরীয়তের দায়রার মাঝে পড়ে। আর আমি অধম, হয়তো আগে কিছুই দেখিনি ওর, কারণ আমি তো পাগল ছিলাম, তাই আসলে হীরাকে কাঁচ ভেবেছি আর কাঁচকে হীরা ভেবেছি। বাহ বাহ, ও আমার বাল, বুঝলা? তুমিও আমার বাল। আই ডোন্ট কেয়ার এনি বেলি ফেলি। ওকে, তুমি যে কেমন আমি হারে হারে বুঝে গিয়েছি। তাহলে আমার বিয়ে করছো কেন? আবারও একই কথা বলে? হ্যাঁ, বিয়ে কি আমি একা করেছি নাকি তুমিও করেছো? তুমি তো জানতে আমি বিবাহিত, তুমি তো জানতে স্বামীর ভাগ তোমাকেও করতে হতে পারে, তুমি তো জানতে তোমাকে সতী নিয়ে থাকতে হবে, তাহলে রাজি হলে কেন? আর বিয়ের কথা আগে কে বলেছে ভেবে দেখো তো রুবি। তুমি তো চাইলেই পারতে আমায় ইগনোর করতে, তুমি তো চাইলেই পারতে আমায় ছাড়তে, কই তুমি তো ছাড়ার বদলে আরো চেপে ধরেছিলে। বেলি তো এসব কিছুই জানতো না, তুমি তো জানতে। তাহলে তুমি মেয়ে হয়ে অন্যের স্বামীর দিকে হাত বাড়িয়েছো, আর আমি শুধু হাতটা ধরেছি কেবল। কি বলতে চাও তুমি? কিছুই না, আমি চাই একটু শান্তি, যা আমি বেলির কাছ থেকে পাই আর তোমার কাছ থেকে পেইন পাই। তুমি অন্যের ঘর ভেঙে তার স্বামীকে নিয়ে সুখে থাকার স্বপ্ন যেমন দেখো, সেই নারীও কখনো না কখনো তার নিজের স্বামীকে নিয়ে স্বপ্ন দেখে। রুবি আর ইরফানের কথোপকথনের মাঝে হঠাৎই ইরফানের ফোন বেজে ওঠে। রুবির দিক থেকে ধ্যান সরিয়ে মোবাইলের দিকে তাকায় ইরফান। মোবাইল হাতে নিয়ে দেখে অফিস থেকে ফোন। ওদিকে ঘড়ির দিকে তাকিয়ে দেখে 9:30টার উপরে বেজে গেছে। কথা বলতে বলতে সময় কোন দিক দিয়ে পার হয়ে গেছে বলতেও পারবে না সে। আসসালামু আলাইকুম কামাল ভাই, বলুন। কোথায় আছেন ভাই? এই তো ভাই বাসায় আছি। অফিসে আসবেন না? এত লেট কেন?
ভাই ওয়াইফ অসুস্থ ছিল আর কিছুক্ষণের মধ্যেই বের হব। ওকে ভাই, আসেন তাহলে। জি ভাই। ইরফানের কথা শুনে রুবি আরো জ্বলে ওঠে। যখন ইরফান তার কলিগকে বলেছে ওয়াইফ অসুস্থ, এটা রুবি ঠিক হজম করতে পারেনি, তাই সেও চুপ থাকেনি। আমি তো অসুস্থ নই। তো তাহলে ওনাকে কেন বললা যে ওয়াইফ অসুস্থ? আরে আজব তো, বউ কি শুধু তুমি একা নাকি? বউ তো আরো একজন আছে আমার, সে অসুস্থ, তার কথাই বলছি। ইরফানের এমন কথায় একদম চুপ হয়ে যায় রুবি। রুবি কোনো দিক দিয়ে ইরফানকে জব্দ করতে পারছে না। রুবি বারবার ডিরেক্টলি ইনডিরেক্টলি বেলিকেই টার্গেট করছে। সে বারবার এত কিছু বলেও কোনো কাজ করতে পারছে না। আপাতত চুপ হয়ে যায় সে। অন্যদিকে আজ মিনুই একা একা নাস্তা বানিয়ে রাখে টেবিলে। ইরফান রেডি হয়ে নাস্তার টেবিলে আসে। মেনু সামনে সাজিয়ে রেখেছে, তবু কিছু একটা মিসিং। ইরফান টেবিলে ভালো মতো চোখ বুলায়, কিছু তো মিসিং পাচ্ছে সে। কেউ ভাই খান না কা? কিছু জিনিস মিসিং। হেইডা কি? মানে কিছু জিনিস দিস নাই তুই। তা কি দেই নাই কোন? সবই তো দিছি, খাইয়া লন দেহি। খাচ্ছি। বেলি উঠেছে? হুম, কখন? আপনি যখন রুমে গেছেন তারপর খানেই উঠছে। মুখ ধুয়েছে? হ, নাস্তা দিয়েছিস? দিয়াইছি। খাইতো না কয়, আমি দিয়াইছি। ইরফান আজ তেমন কিছুই খায়নি। একটা ব্রেড খেয়েছে, তাও শুকনো, সাথে একটা ডিম পানি খেয়ে সোজা বেলির রুমে যায় সে। বেলি তখন বিছানায় বসে নাস্তার ট্রেটা দেখছিল। কেমন যেন ঘিন ঘিন লাগছে তার কাছে। এটা তার চোখে মুখে বোঝা যাচ্ছে, যা ইরফানের চোখে সহজেই ধরা পড়ে। সে সামনে গিয়ে দাঁড়ায় বেলির। বেলির তখন নাস্তার ট্রে থেকে নজর সরিয়ে ইরফানের দিকে তাকায়। এক নজরে ইরফানের দিকে চেয়ে আছে সে। ইরফান আজ সাদা শার্ট পরেছে, তাও কালো জিন্স দিয়ে। ইন করা শার্টের আবার হাতাগুলো ফোল্ড করা। একেবারে ক্লিন শেভ না, আবার একেবারে দাড়িতেও ভরে নেই ইরফানের গাঁজরা। এইভাবেই ভালো লাগছিল তার কাছে তার স্বামীকে। বেলি চেয়ে আছে তার স্বামীর দিকে আর মনে মনে বলছে, মাশাল্লাহ, একদম রাজপুত্র আমার স্বামী, কত সুন্দর দেখায় তাকে। বেলির ভাবনায় ছেদ পড়ে ইরফানের ডাকে। ধ্যান ভেঙে সামনে তাকায় বেলি। ততক্ষণে ইরফান বেলির পাশে এসে বসে গেছে। নাস্তার ট্রেটা সাইডে রেখে বেলির কপালে হাত রাখে ইরফান। জ্বর মোটামুটি আছে শরীরে, তবে দেখে মনে হচ্ছে অনেক দুর্বল সে। ইরফান বেলির গালে আলতো করে ছুঁয়ে দেয় আর বলে, কি ব্যাপার, খাচ্ছ না কেন? এগুলো খাবো না। এগুলো তো তুমি রোজ বানাও, ডিম, মামলেট, পরোটা, ভাজি, তারপর সকালে মেডিসিনটাও তো খেতে হবে নাকি? ডিম ডুম খাবো না, এগুলো তো গন্ধ, সরান এগুলা। মিনু কই? কিসের কিসের গন্ধ? কি সব বলো তুমি বেলি? ডিম খাবো না। তাহলে শুধু পরোটার ভাজি খাও, তাড়াতাড়ি করো। বেলি তার নাক সর্বোচ্চ উচ্চতায় উঠিয়ে ফেলে ভাজি দেখে। কেন যেন বেলি সবকিছুতেই খুঁত ধরছে। ভাজি এমন ভর্তা ভর্তা কেন? এইবার ইরফানের মেজাজ খারাপ হচ্ছে। বেলি হয়তো বাচ্চামি করছে কেন? না খাওয়ার ধান্দা এইসব বেলির। মোট কথা সে খাবে না, তাই এসব করছে। এদিকে ইরফানেরও অনেক দেরি হয়ে যাচ্ছে। অফিসে বেলিকে খাইয়ে দিয়ে মেডিসিন দিয়ে তারপর সে অফিস যাবে। আর কোনো কথা শোনেনি ইরফান। সোজা পরোটা ছিঁড়ে ভাজি নিয়ে বেলির মুখের মধ্যে পুরে দেয় সে। তারপরও বেলি তা মুখের মধ্যে রেখেই চাবায়, গিলে আর না। তারপর ইরফান পানি দিয়ে গিলতে বলে। বেলিও পানি দিয়ে গিলতে মাত্র একটা পরোটা খায়। ইরফান বেলিকে মেডিসিন দিয়ে মিনুকে ডাকে। যে ভাই, আমি তো এখন অফিসে যাব, ওকে দেখে রাখিস। আচ্ছা। দুপুরে যাতে ও ভাত খাই, কেমন? আরে মাতারি, এটা খবিস পোলাপাইনের লাহান করে, খাইতে কইলেও খায় না। আহ, কি সব ভাষা ব্যবহার করিস তুই? যা বলছি তাই কর। আচ্ছা, তা এই ডিমখানায় কি দোষ করছিল? খায় নাই কি লেগে ভাবি? তুই এইগুলা নিয়ে যা, ধর। দেন। মিনু ট্রে নিয়ে চলে যায় আর ইরফান বেলির গালে আলতো করে ছুঁয়ে দিবে বেলির দিকে তাকিয়ে থাকে। আমি তোমার কাছে তো 24 ঘন্টা বসে থাকতে পারবো না, তাই না? অফিস আছে তো আমার, তুমি খেয়ে নেবে দুপুরে, কেমন? হুম। আর হ্যাঁ, কি? কিছু না, ভালোবাসি।
এই বলে বেলির কপালে আলতো করে একটা চুমু দিয়ে দেয় ইরফান। তারপর মিষ্টি হাসি দিয়ে বলে, একটা কথা বলি, হুম। রুবি যদি এই রুমে আসে বা তোমাকে কিছু বলে, চুপ করে থাকার প্রয়োজন নেই। নিজের জন্য স্ট্যান্ড নিতে শেখো আজ থেকে। আমি যে ভুল করেছি তা হয়তো শোধরাতে টাইম লাগবে, তবে নিজের জন্য ভাববে আজ থেকে, অন্যের জন্য নয়, এমনকি আমার জন্য নয়। মনে থাকে যেন কথাটা, কেমন? চুপ করে থাকতে বলিনি তোমাকে, কিছু বলেছি, তার উত্তরটা দাও। বেলির চুপ থাকা দেখে ইরফান আর বেশি কিছুই বলেনি। ইরফান জানে বেলিকে যদি রুবি মেরেও যায় তবুও সে কিছু বলবে না, কারণ বেলি এমন এক আল্লাহর বান্দা যে কিনা শত কষ্ট সহ্য করবে, কিন্তু পাল্টা কাউকে বলবে না কিছু। ইরফান আল্লাহ হাফিজ বলে বিদায় নেয় বেলির কাছ থেকে। ইরফান চলে যাওয়ার পর বেলি কেন জানি চুপ করে বিছানায় শুয়ে পড়ে। ইরফানকে ভেবে যাচ্ছে সে, বারবার ইরফানের মুখটা ভেসে আসছে তার সামনে। স্বামীর ভালোবাসা কি সে বিয়ের পর থেকে জানত না। এই 2 দিনে সে বুঝেছে কেন মেয়েরা স্বামীর ভালোবাসার জন্য মরিয়া হয়ে থাকে। ইরফান সত্যি তাহলে বদলে গেছে। এসব ভাবতে ভাবতে আবার ঘুমের ঘরে চলে যায় বেলি। অন্যদিকে অফিসে বসে থেকেও কাজে মন বসছে না ইরফানের। কেমন আছে বেলি? দুপুর হয়ে গেছে, কি করছে সে এখন? খেয়েছে কিনা, মেডিসিন নিয়েছে কিনা, সব মিলিয়ে এখন এই মুহূর্তে তার মাইন্ড শুধুই বেলিকে ঘিরে চলছে। একটা খোঁজ নিতে পারলে ভালো হতো, অথচ নেয়ার উপায় নেই। বেলির ফোনও নেই যে ফোন করবে। আবার রুবির ফোনে ফোন দিয়ে বেলির খবর নেওয়া মানে চতুর্থ বিশ্বযুদ্ধকে চেয়েছে আমন্ত্রণ করা। তাই আর এসব ফোনের ব্যাপারে ভাবেনি ইরফান। বাসায় মিনু বেলিকে ঘুম থেকে তুলে ফ্রেশ করিয়ে ভাত খেতে দেয়। বেলি যেই না ভাতে হাত দিয়েছে অমনি রুবি হাজির সেখানে। বেলির সামনে ভাত দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে রুবি। জ্বর একটু হয়েছে, কত নাটক করলি তুই। এত অভিনয় কই থেকে শিখিস? ভালো অভিনেত্রী হবি তো তুই। কিভাবে স্বামী কেড়ে নিতে হয় তুই ভালোই জানিস। নিজেকে আয়নায় দেখেছিস? কি যোগ্যতা আছে রে তোর ইরফানের সাথে থাকার? হ্যাঁ, গিল গিল, ভাত গিল, গিলে গিলে হাতি হয়ে যা, তারপর মোটা শরীর দিয়ে ইরফানকে আরো বশ করতে পারবি। এবার বেলিও মুখ খুলতে বাধ্য হয়। একে তো জ্বর, 2 শরীর ভালো নেই, তারপর এত কিছু বলছে রবি। রবির প্রতিটা কথাই নোংরা ইঙ্গিত সম্পন্ন কথা। সব মিলিয়ে সেও বিরক্ত। রুবি আপু, আমি না করতেছি অভিনয় আর না করতেছি নাটক, ওইটা আপনার কাছে মনে হচ্ছে, আমার কিছুই করার নেই। আর অন্যের স্বামী আমি কেড়ে নিচ্ছি না। আমি যদি বলি আপনি আমার স্বামী কেড়ে নিয়েছেন তখন কি হবে? আর আমি ভাত এতটাও খাই না যে হাতি হব। যদি বলি শরীর দেখিয়ে আমার স্বামীকে আপনি বশ করেছেন তখন কি হবে? এতটাও খারাপ কথা বলবেন না যাতে পরবর্তীতে আপনার সাথে কথা বলতে গেলেও রুচিতে বধে। চুপ, একদম চুপ। আমার শরীর আসলেই ভালো নেই, আপনি আপনার রুমে যান। ও, আমি আসাতে এখন শরীর ভালো না, তাই না? দেখেন আপু, আমার কথা বলতে ভালো লাগছে না। আপনি আপনার স্বামীকে আপনার আঁচলের তলায় বেঁধে রাখুন, দেখুন আটকে রাখতে পারেন কিনা। আমি তো আর তাকে বলি না যে আমার কাছে আসো, এই সেই সে আসে, এতে আমার হাত নেই। আর হ্যাঁ, স্বামীটা আমারও। আমি চুপ থাকি তার মানে এই না যে আমি বলতে পারি না। আমিও বলতে পারি আপু, শুধু বলি না। বেলির কথায় রুবির মুখ বন্ধ হয়ে যায়। বেলির তাকে কথা বলা কথাগুলো জায়গা মতো গিয়ে লাগে তার। এতটা বাড়াবাড়ি করে। রুবি একে চুপ করানোর জন্য অন্য কাউকে এর মতো ভাষা ব্যবহার করতে হয়, আদারওয়াইজ এই আল্লাহর বান্দি থামার পাত্রে না। রাগে ফুলতে ফুলতে বেলির রুম থেকে বের হয়ে যায় রুবি। রুবি যাওয়ার পরপরই মিনু সেখানে হাজির। মিনুর মুখের ভঙ্গিমায় জানান দিচ্ছে যে সে সব শুনেছে। তাই বেলিও মিনুর হাঁ করার আগেই বলে দিয়েছে, মিনু, এখন কিছু বলো না, খুব খারাপ লাগতেছে আমার কাছে, সো কিছু বলো না। আমি কি কইতাম, আর সব আপনিই তো কইলেন। উফ ভাবি, যা কইলেন না, ওর থুতো মুখে আপনি ভোতা বানাইয়া দিছেন। এক্কেরে ভালা করছেন ভাবি, এক্কেরে ভালা করছেন। শয়তানি একটা, হে এখন পাগল হইয়া গেছে, শয়তানের হাফেজ। এর পরে খুশি হম ভাইয়ে এইটারে লাথি মেরে ঘর থেকে বাইর কইরা দিলে। আহ মিনু, কি সব বলো? লাথি কেন মারবে তোমার ভাই? ও কি সংসার করতে আসে নাই? ও কি আমার মতো পাগল নাকি যে নিজের স্বামীকে অন্যের হাতে তুলে দেবে?
পাগলেও আজকাল নিজের স্বামীর ভাগ দেয় না, সেই জায়গায় তো মানুষ। তা আপনি কি মানুষ না? আপনি দিচ্ছেন কেমতে? আমার এই কপালটা আছে না, এই কপালটার দোষ। আমার ভাগ্যে ছিল স্বামীর অবহেলা পাবো, পাইতেছি। আমার ভাগ্যে ছিল সতী নিয়ে ঘর করবো, করতেছি। প্রতিনিয়ত এদের কথা শুনতে হবে, শুনতেছি। আর কি লাগে? এই বলে বেলি হাত ধুয়ে ফেলে। এক লোকমা ভাতও পেটে যায়নি মেয়েটার। চুপ করে শুয়ে আছে, আর দু চোখ বেয়ে তার আপনা আপনি পানি পড়ে যাচ্ছে। আজ রবির কথাগুলোই আসলে অনেক কষ্ট পেয়েছে মেয়েটা। ইরফান বাসায় আসলে ইরফানকে কিছু কথা বলবে বেলি, এটা ভেবেই আস্তে আস্তে ঘুমিয়ে যায় সে। সারাদিন বেলি ঘুম থেকে বের হয়নি। রুবিও সোজা দুপুরের পর না খেয়ে বাপের বাড়ি চলে গেছে। সে এখানে এক মুহূর্তের জন্য থাকবে না, তাই সে চলে যায়। রাত প্রায় 8টা নাগাদ ইরফান বাসায় আসে। মিনু দরজা খুলে ইরফানকে সব বলে দেয়। রবি বেলিকে কি কি বলেছে, বেলি রবিকে কি কি বলেছে, রবির চলে যাওয়া, বেলির সারাদিন না খেয়ে থাকা, সব বলে দিয়েছে মিনু। মিনু, আমার মাথাটা না অনেক ধরে আছে, তুই আমার জন্য কফি বানা, আমি আগে গোসল করবো, তারপর বেলির কাছে যাব। আচ্ছা। ইরফান গোসল করে ফ্রেশ হয়ে বের হতে হতেও মিনুও কফি নিয়ে হাজির হয় ইরফানের রুমে। কফিতে চুমুক দিতে দিতে ইরফান বেলির রুমে যায়। গিয়ে দেখে বেলি ওপাশে মুখ ফিরিয়ে শুয়ে আছে। ইরফান বেলির পাশে গিয়ে বসে বেলির কাঁধে হাত রাখে। তখনই বেলি চোখ খুলে একটা কথাই বলে দেয়। আপনি চলে যান রুবি আপুর কাছে, আমার কপালে আপনার ভালোবাসা নেই। আমি অভাগী, এইভাবেই একদিন শেষ হয়ে যাব। এইভাবেই আমায় জীবনের শেষ দিন অবধি কাতরাতে হবে। কষ্ট পাইতেছি আর পাইতে হবে, তবুও পারবো না অন্য কোনো নারীকে কষ্ট দিতে। আপনি রুবি আপুর কাছে চলে যান, আমি আপনাকে ভালোবাসি অনেক, কিন্তু আপনাকে বেঁধে রাখতে পারবো না। মন জমিনে আপনার নাম আজীবন থাকবে, তবু অন্য কারোর চোখের পানির কারণ হতে পারবো না আমি। এই কথাগুলো বলে হু হু করে কেঁদে উঠে বেলি। তখন কেন জানি ইরফানের চোখ দিয়েও পানির স্রোত বয়ে যায়। বেলির কথাগুলোর মাঝে লুকায়িত কষ্টটা খুব সহজেই ইরফানের চোখে লাগে। তার চলে যাওয়ার পর রুবি যে এমন কিছুই করবে সেটা তার জানা ছিল। তবে তো বেলির না আছে অভিযোগ, না আছে কোনো অনুযোগ। বেলি সবটাই মেনে নিয়েছে। ইরফান কি বলবে বুঝে উঠতে পারছে না, তবুও একটু চেষ্টা সেও করবে। বেলিকে জোর করে শোয়া থেকে তুলে সে, তারপর ইরফান তার সামনে সরাসরি বসায়। বেলিকে খুব শান্ত নজরে তাকিয়ে আছে সে বেলির দিকে, আর বেলি তাকিয়ে আছে নিচের দিকে। চোখ মুখ ফুলে একাকার, মনে হচ্ছে কেঁদেছে অনেকক্ষণ যাবৎ। নীরবতা ভেঙে ইরফানি বলে ওঠে, এত কষ্ট কিসের, বলা যাবে আমায়? দেখি আমি অধম কষ্ট কমাতে পারি কিনা। কি হলো, কথা বলবো না? একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, করো। আমি হঠাৎ এত ভালো হলাম কেন আপনার কাছে, আর রুবি আপুই বা কেন এত খারাপ হলো আপনার কাছে? বেলির প্রশ্নের সঠিক উত্তরটা ইরফানের কাছে নেই। পরিস্থিতিটা একদম অন্যরকম এখন। চাইলেও সবকিছু ঠিক করা যাবে না, আর গেলেও সময় লাগবে। আপাতত বেলির প্রশ্নের উত্তর কি দিবে সেটাই ভাবছে ইরফান। বেলি, হুম, সারাদিন খাওনি কেন? আমি প্রশ্নটা করেছি, কি তার উত্তর দেন? বেলির কথায় ইরফান বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। বেলির রুমে একটা জানালা আছে, সেই জানালার কাছে গিয়ে দাঁড়ায় ইরফান। হাতে ধোয়া ওঠা কফির মগ, পরনে কালো ট্রাউজার আর ব্রাউন কালারের টি শার্ট। বেশ হ্যান্ডসাম লাগছিল ইরফানকে তখন। বেলি এক ধ্যানে তার বরকে দেখছে। উত্তর দেন আমার প্রশ্নের। বেলির এমন কথায় ইরফান মুচকি হেসে কফির মগে চুমুক দেয়, তারপর বলতে শুরু করে। আমি ছোটবেলা থেকে বরাবরই একা থেকেছি। একা একা স্কুলে যাওয়া, কলেজে যাওয়া, কি করার ছিল। আমাকে জন্ম দেওয়ার পরে নাকি মা মারা গেছেন, সে থেকে আমি একা একা বড় হয়েছি। মেয়েদের প্রতি শ্রদ্ধা ভক্তি সম্পর্কে ততটা জ্ঞান নেই আমার। ভার্সিটিতে মেয়েদের চাল চলনই ছিল এমন যে ভেবেছি হয়তো এটাই মেয়েদের আচরণ। হুট করেই বাবা বিয়ে করতে বললো, তাও গ্রামের একজন মেয়েকে, যেখানে 5 বছরে আমি ঢাকার মেয়েদের চলাফেরা, পোশাক আশাক এই নিজেকে মানিয়ে নিয়েছিলাম। আমি সবসময় চাইতাম আমার বউ হবে হাই এডুকেটেড, চলাফেরা হবে স্ট্যান্ডার্ড, অনেকটা রুবির মতোই। বাবার প্রতি অনেক মেজাজ খারাপ হয়েছে আমার। আমার অমতে আমাকে বিয়ে করতে বললো,
তাও তোমাকে। আমি ছোটবেলা থেকে বরাবরই একা থেকেছি। একা একা স্কুলে যাওয়া, কলেজে যাওয়া, কি করার ছিল। আমাকে জন্ম দেওয়ার পরই নাকি মা মারা গেছেন। সেই থেকে আমি একা একা বড় হয়েছি। মেয়েদের প্রতি শ্রদ্ধা ভক্তি সম্পর্কে ততটা জ্ঞান নেই আমার। ভার্সিটিতে মেয়েদের চাল চলনই ছিল এমন যে ভেবেছি হয়তো এটাই মেয়েদের আচরণ। হুট করেই বাবা বিয়ে করতে বললো, তাও গ্রামের একজন মেয়েকে, যেখানে 5 বছর আমি ঢাকার মেয়েদের চলাফেরা, পোশাক আশাক এই নিজেকে মানিয়ে নিয়েছিলাম। আমি সবসময় চাইতাম আমার বউ হবে হাই এডুকেটেড, চলাফেরা হবে স্ট্যান্ডার্ড, অনেকটা রুবির মতোই। বাবার প্রতি অনেক মেজাজ খারাপ হয়েছে আমার। আমার অমতে আমাকে বিয়ে করতে বললো, তাও তোমাকে। বারবার বলেছিলাম বিয়ে করবো না। ওকে আমার আব্বাজান তো শুনলই না আমার কথা। যাই হোক, বাবার সাথে জেদ করেই বিয়ে করলাম তোমাকে, কিন্তু মন থেকে মানতে পারলাম না। ওই জিদের জন্যই তোমার সাথে এত খারাপ ব্যবহার করতাম, সাথে মারধরও করতাম। অন্যদিকে রুবি আমার লাইফে এসেছে তুমি আসার পরে। ওর চলাফেরা, কথাবার্তা স্ট্যান্ডার্ডের সাথে অনেক মডার্ন ছিল, যা দেখে মোহে পড়ে গিয়েছিলাম। বিয়ে অব্দি যাবো ভাবিনি, কিন্তু রুবি অনেকটা বাধ্য করলো বিয়েটা করতে। ভাবলাম ভালো থাকবো, কিন্তু মন জিনিসটার উপরে কারো হাত থাকে না। রবি ব্যস্ততার, ফেসবুক স্ট্যাটাস, বন্ধু বান্ধব, ঘোরাঘুরি, শপিং, এইসব নিয়ে। আমি নিজেও জানি না কেন এমন হচ্ছে। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তার মানে এই নয় যে আমার কাছে রুবি খারাপ হয়ে গেছে। রুবি এই জিনিসটাই মানতে পারছে না যে আমি তোমার কাছে থাকছি। ভুল আমার একটাই, দ্বিতীয় বিয়ে করা আর গর্ধবের মতো 2 বউকে একই পাশে রাখা। এই সিচুয়েশনটা আমি চাইলেও হয়তো ঠিক করতে পারবো না। ইরফানের কথা শুনতে শুনতে বেলির চোখ থেকে নিজের অজান্তেই পানি পড়ে যাচ্ছে। বেলিও চুপ করে সব শুনলাম। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে দেয়, আর তারপর সে বলে, তাহলে কাজ করেন, বলো কি? আমাকে ডিভোর্স দিয়ে দেন আর রুবিকে নিয়ে ভালো থাকুন। এটা তো কখনোই সম্ভব না, কারণ তুমি সেই নারী যাকে আমার বাবা পছন্দ করে দিচ্ছে। তোমাকে ছাড়া তো সম্ভব না। বাবার পছন্দকে যখন সম্মানই করেননি, এখন আর বলে কি হবে? শোনো বেলি, আমি তো রুবিকে বলিনি যে আমি ওর সাথে থাকবো না বা কিছু। আমি বলেছি আমি বেলিকেও সেই সম্মানটা দেবো যেটা ওর পাওয়া না। কিন্তু সে তো এটা চায় না। এটাই তো পয়েন্ট, বোঝো না কেন তুমি? এটাই তো মেন পয়েন্ট। সে চায় আমি শুধু তাকে নিয়ে মেতে থাকি। তো আমি ছিলাম তো মেতে তাকে দিয়ে, ফায়দা কি হলো? আমি যখন তোমাকে মারধর করতাম, আমি তখন হচ্ছে কি পৃথিবীর সেরা স্বামী। যখন সে দেখলো তার স্বামী তার সতীনকে প্রায়োরিটি দিচ্ছে, তখনই আমি দুনিয়ার শ্রেষ্ঠ খারাপ স্বামী। কোনো মেয়ে পারে না স্বামীর ভাগ দিতে। তাহলে তো বলতে হয় তুমিও তো স্বামীর ভাগ দিয়েছিলে। তুমি তো পুরো স্বামীটাকে দিয়ে দিয়েছিলে। আমি তো পরিস্থিতির শিকার মাত্র। আমি জানি না কি করা উচিত আমার, তবে এতটুকু শিওর থাকো যে আমি তোমাকে ছাড়ছি না, কখনো না। তাহলে রুবি আপু? আমি তো রুবিকে বলিনি যে আমি রুবিকে ছেড়ে দেবো। সে চলে গেছে আবার তার বাপের বাড়ি, এখানে আমার কি করার আছে? ফিরিয়ে নিয়ে আসেন। এই থামো থামো, এটা মিনুট দেখা স্টার জলসার কোনো সিরিয়াল না যে নাকামি হবে এখানে। এটা বাস্তবতা। এখানে সব হয়, শুধু ড্রামা হয় না। সেই মানুষটাকে ভালোবাসা যায়, তাকে ছাড়া যায় না। তুমি ছাড়তে পেরেছো ভাই? এত মারধরের পরেও কেন এসেছিলে এখানে, যেখানে সে বারবার বাপের বাড়ি দৌড় দেয়, আর তুমি তাকে ফিরিয়ে আনতে বলো? হ্যাঁ, যে তোমাকে ভাতের খোটা দেয় তাকে? এইসব আমাকে বলতে শোনা বেরি। কাউকে কষ্ট দিয়ে যে আমি ভালো থাকবো না, তার অভিশাপ লাগবে আমার উপর। শকুনের দোয়ায় গরু মরে না, এসব বাদ দাও। মানুষের তার স্বীয় কর্মের উপর হাত থাকে না। ভুলকৃত কর্মের জন্য সারা জীবন পস্তাতে হয়, আর সেই ভুলকৃত কর্মের মাসুল দিতে গিয়ে হয়তো সারাটা জীবন পার হয়ে যায়। ভিন্ন ভিন্ন সময়ে মন ভিন্ন ভিন্ন আবেগ পারে, কিন্তু একটা সময় আসে যখন সব আবেগ বিবেকের কাছে ধুয়ে মুছে যায়। তখন মানুষ শক্ত হয়ে যায়। ইরফানেরও একই অবস্থা। আগে সত্যিটাকে মানতে পারেনি, আর এখন মেনেছে, তবে আর একটা ভুল করার পর মেনেছে। যেই ভুলটা হয়তো ঠিক করা যাবে না, আবার হয়তো যতদিন বাঁচবে ততদিন এই ভুলটাকে মেনে নিয়েই বাঁচতে হবে। নিয়তির উপর কারো হাত থাকে না। ভাগ্য বড় স্বার্থপর একটা জিনিস, সে তার মতো করেই সব নিয়ন্ত্রণ করে। মনের দিকটা বিবেচনা করার সময় এবং সুযোগ কোনোটাই তার কাছেও থাকে না। বেলি কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর উঠে গিয়ে ইরফানের কাছে এসে তার পাশে দাঁড়ায়। ইরফানের দিকে চেয়ে আছে সে, আর ইরফান জানালার দিকে। দু চোখে ঘোর লাগানোর মতো চেহারা ইরফানের, যেই চাহনির প্রেমে পড়তে বাধ্য যে কোনো নারী। ঠোঁটের কোণে হালকা হাসিটা বরাবরই মানায় ইরফানকে। বেলি কিছুক্ষণ তাকিয়ে থাকার পর
ইরফানকে উদ্দেশ্য করে কিছু বলে ওঠে। ভালো লাগা, ভালোবাসা এবং ভালো লাগা দুটোই সম্পূর্ণ আলাদা জিনিস। আপনার হয়তো আমায় ভালো লাগে, ভালোবাসাটা আপনার পক্ষ থেকে, আমার জন্য না। ইরফান সাহেব। বেলির কথা শুনে ইরফান ঘাড় ঘুরিয়ে বেলির দিকে তাকায়, তারপর মুচকি হেসে কফির মগে চুমুক দেয়। তুমি এই কয়েকদিনে অনেক ম্যাচিওর হয়ে গেছো বেলি, বড়দের মতো কথা বলতে শিখে গেছো। চাইলেও তো ছোট হয়ে থাকতে পারবো না। তবে আপনার আমাকে তুমি করে বলাটা কেমন জানি লাগে আজকাল। আপনি আমায় তুই করেই বলেন, ওটাই আপনার মুখে বেশি মানায়। তুই শব্দটা তোমার সাথে বেমানান। যদিও আমি তুই করে করতাম বেশি, তবে কেন জানি আপনার ভালো লাগে না। অনেক কাছের আর আপন মানুষকেই মানুষ তুই করে বলে। আচ্ছা বেশ, একটা কথা জবাব দাও। এই যে বললে ভালোবাসার ভালো লাগা দুটো সম্পূর্ণ আলাদা জিনিস, এটা কি তুমি ভেবে বললে? হুম। ওকে, ভালো লাগা থেকে কিন্তু ভালোবাসার জন্ম হয়। আমার কাছে তোমার সবকিছুই ভালো লাগে, এমনকি আমার কাছে গোটা তুমিটাকেই ভালো লাগে। তাই হয়তো ভালোবাসাটা জন্ম নিয়ে নিয়েছে। কি জানি, এত কঠিন ভাষা বুঝি না আমি। এর থেকে বেশি বোঝেন আপনি। এখন খেতে আসেন, খাওয়ার পর মেডিসিন নেবেন, তারপর আবারও ঠিক মতো একটা মাইর দেব। এমন কথা শুনে বেলির মনটা নিমিষেই কালো আধারে ছেয়ে যায়। ইরফান বেলির মুখের দিকে তাকিয়ে বুঝতে পারে বেলি হঠাৎ এমন হয়ে গেল কেন। তারপর বেলির হাতের আঙুলের ফাঁকে নিজের হাতের আঙুলগুলো রেখে শক্ত করে বেলির হাতটা ধরে নেয় ইরফান। তারপর বেলির দিকে চেয়ে সারাদিন গান নেই কেন? শাস্তি তো পেতেই হবে। আমি বলে গিয়েছিলাম যে ঠিক মতো খেতে হবে এবং মেডিসিন নিতে হবে, কিন্তু আপনি কি করেছেন? রুবি আপু এমন ভাবে কথা বললো যে আর খাওয়া পেটে যায়নি। তো রুবির কাজই এমন, কিন্তু তোমার খেয়াল রাখা উচিত ছিল। ডাইনিং এ চলো, আমি মিনুর সামনে একটা চিঙ্গারি ফেলবো, অমনি মিনু জ্বলে উঠবে। মিনু তো মিনুই। মিনুর ভাষায় তুমি খবিস মাতারি। আজ সকালে না বললো? আচ্ছা ওইট, খবিস মানে তো খারাপ, কিন্তু মাতারি মানে কি? এইবার বেলি হাসতে বাধ্য হয়, খিলখিল করে হেসে দেয়। ইরফানের লক্ষ্য ছিল বেলিকে হাসানো, আর বেলি হেসেছে, এটাই অনেক তার কাছে। বেলির দিক থেকে নজর সরিয়ে ইরফান এবার রুমের দিকে নজর দেয়। বেলির রুমটা সে সাজিয়ে দিবে। নিজের করা কিছু ভুল কিছুটা হলেও সে ঠিক করবে। কি হলো, দাঁড়িয়ে গেলেন যে? বলো। কি বলতাম? না না, চলো। রাতে খাবার খেয়ে বেলি তার রুমে শুয়ে আছে, ভাবছে কিছু কথা। জীবন তাকে কোথায় এনে দাঁড় করিয়ে দিয়েছে, কি আছে তার জীবনে। ইরফান কতদিন রুবিকে বুঝিয়ে যাবে, আর রুবিকে এইভাবে চুপচাপ বসে থাকবে? সবকিছু ঘুরে ফিরে তার দিকেই আসবে। সে এখন নিরুপায় হয়ে গেছে। মনটা বারবার ইরফানকে চাইছে। সে সব ভুলে যেতে চায়। সে ভুলে যেতে চায় ইরফানের করা সব ভুলকে। সে ভুলে যেতে চায় ওইসব খারাপ দিনগুলোকে, যার ভিতরের আত্মাটা কেন জানি বারবার ইরফানকে খুঁজে। বেলি ভালোবাসে ইরফানকে, হ্যাঁ অনেক ভালোবাসে। এতটাই ভালোবাসে যে যার প্রতিক্রিয়া হয় না। ইরফান অনেক বদলে গেছে ইদানিং। এতটা বদলে যাবে আশা করেনি বেলি। হয়তো আল্লাহ পাক এটাই চেয়েছেন। আল্লাহ নাকি পরীক্ষা নেন, তাহলে কি এটাই ছিল সেই পরীক্ষা? আল্লাহ বলেছেন ধৈর্য ধারণ করো, অপেক্ষা করো, সেই অপেক্ষার ফল সুমিষ্ট হয়। তাহলে কি এটাই ছিল সেই অপেক্ষার মিষ্টি ফল? এরই মাঝে রাজুর চিন্তা মাথায় চলে আসে বেলির। রাজু ভাই কি অন্যায় করেছিল? রাজু ভাইয়ের তো কোনো দোষ ছিল না, সে তো ভালোবাসতো আমায়। তাহলে আল্লাহ পাক কেন আমায় ওনার সাথে জুড়ে দিলেন? মনে মনে ঘুরপাক খেতে থাকা প্রশ্নগুলো বড্ড বেশি জ্বালাচ্ছে বেলিকে। না, আমি রাজু ভাইকে নিয়ে ভাববো না। এসব ভাবা পাপ আমার জন্য। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে কি হবে যদি স্বামী ব্যতীত অন্য কাউকে মনে ধারণ করি? রাজু ভাই আমার অতীত, আর সে আমার বর্তমান। সে যেমনই হোক, সে আমার বর্তমান। এটা পাপ হয়ে যাবে। আবার নিজেকেই নিজে সান্ত্বনা দেয় এসব বলে। হঠাৎই বুকটা দুপাশ থেকে চাপ দিয়ে নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসে বেলির। উঠে তাড়াতাড়ি পানি খেয়ে নেয় সে। তারপর কিছুক্ষণ দম ধরে বসে থাকে বিছানার উপর। ইরফান হয়তো নিজের রুমে। খাবার সব সময় বলেছিল অফিসের কিছু কাজ আছে। বেলি যাতে চুপ করে ঘুমিয়ে যায়। ইরফান কাজ শেষ করে আসবে। মিনুও গেস্ট রুমে শুয়েছে। যদি মিনু বেলির কাছে শোয় তাহলে তো ইরফান আসতে পারবে না।
তাই মিনু বেচারি গেস্ট রুমেই ঘুমায়। ব্যথাটা কমার পর বেলি উঠে জানালার পাশে এসে দাঁড়ায়। হঠাৎই নিজের মুখ থেকে বের হয়, আমি ওনাকে ভালোবাসি, এটা আমার অপরাধ না। উনিও এখন আমায় চাই, এটা অপরাধ না। আমি বেলি কোথায় যাব এখন? আমি যে তাকে মনে ধরেছি, মনের মধ্যে বদ্ধ থাকা পুরো জায়গাতেই তার নাম। আমার তাকে চাই, একবার হলেও চাই। বেলি একবার হলেও চাই তাকে একটু ভালোবেসে পেতে কাছে। বেলি চেয়ে আছে তার পানে, দৃষ্টি তাহার ওই দূরে। এক লহমার জন্যই হোক, তবুও বেলি একবার চাই সুখের মিলন হোক। বেলির মুখ থেকে হঠাৎ করে এসব বের হয়ে যায়। তখনও দৃষ্টি তার হাতের আকাশের তারার দিকে। এমন সময় একটু সুখের মিলন হলে খুব বেশি কি ক্ষতি হবে বেলি? পেছন থেকে এমন কথা শুনে দ্রুত পেছনে তাকায় বেলি। ট্রাউজারের দুই পকেটে হাত দিয়ে দরজা থেকে একটু ভেতরে এসে দাঁড়িয়ে আছে ইরফান। তার মানে ইরফান সবটা শুনে দিয়েছে। বেলি আর ইরফানের দিকে তাকানোর সাহস পায়নি, তাই আবার এক ঝটকায় জানালার দিকে ফিরে যায় সে। ইরফান আস্তে আস্তে হেঁটে বেলির পেছনে এসে দাঁড়ায়। তারপর বেলির কাঁধে হাত রেখে বলে ওঠে, একটু সুখের মিলন হলে খুব বেশি কি ক্ষতি হবে বেলি? বন্ধ ঘরে দুটো শরীর, দুটো আত্মা, দুটো মনের মাঝে খেলা অবিরত। ইরফান বেলির দিকে তাকিয়ে আছে। বেলির নজর তখন আকাশের চাঁদের দিকে। একটা কথা বলি, বল। আকাশের অনেক দয়া মায়া, তাই না? মানে? হ্যাঁ, সে তার বুকে হাজারো তারাকে আশ্রয় দেয়, একই বুকে চাঁদকে ঠাঁই দেয়, আবার একই বুকে সূর্য হেসে ওঠে, আবার কখনো মন খারাপে সে অশ্রু ঝরায় বৃষ্টি রূপে। হ্যাঁ, হয়তোবা। এই চাঁদটাকে ঘিরে কত তারাদের ছুটোছুটি। তবে চাঁদের গায়েতেও কলঙ্ক আছে। তুই তো অনেক ভালো বলিস রে। কলেজে পড়ার সময় বাংলা স্যার পড়াতেন, সেখানেই থেকেই শিখেছি। বেলি, কি হলো, নাম ধরে ডেকে চুপ করে গেলেন যে? কিছু না। রুবি আপু আর ফোন দিয়েছিল? না। মানুষটা রাগ করেছে অনেক, ফিরিয়ে আনুন তাকে, প্রয়োজনে আমি চলে যাব। বেলির কথাটা আর সহ্য করতে পারেনি ইরফান। ঝট করে বেলির হাত ধরে হ্যাচকা টানে নিজের কাছে নিয়ে আসে ইরফান। ইরফানের নজর বেলির দৃষ্টিতে, আর বেলি তার শান্ত দৃষ্টি দিয়ে ঘায়েল করছে ইরফানকে। ভুলে গেছিস সে রাতের কথা? কোন রাত? বাহ, ভুলে গেলি? মনে পড়ে না। আপনি যখন আমাকে মারবেন আমি কাঁদবো না, একদম কাঁদবো না। শুধু ছাড়তে বলবেন, সহ্য করতে পারবো না। মনে পড়ে এই কথাটা? কথাটা শুনে সে রাতের প্রতিটা কথাই মনে পড়ে যায় বেলির। সে রাতে বেলি ইরফানকে বলেছিল না ছাড়তে, আর আজ সে বেলি নিজ থেকে বলে দিল প্রয়োজনে সে চলে যাবে। এখানেই জেদ উঠে যায় ইরফানের। মনে পড়ছে নিশ্চয়ই। তোকে ছাড়া আমার পক্ষে সম্ভব না রে। তাহলে রুবি? জানি না, আমি কিচ্ছুই জানি না। শুধু চাই তুই আমার কাছেই থাকবি, আমার বুকে, আমার মনে, সব জায়গাতেই তুই থাকবি, ব্যাস। এই বলে ইরফান বেলিকে তার বুকের মাঝে জড়িয়ে নেয়, একদম শক্ত করে যেন চলে যেতে না পারে। ইরফানের শরীরের উষ্ণতায় বেলির শরীর যেন আরাম খুঁজে পায়। বেলিরও ইচ্ছে হয় একটু জড়িয়ে নিতে তার বরকে, কিন্তু লজ্জা নামক জিনিসটা কেন জানি তাকে আটকে রাখে, যেতে দেয় না তাই ইরফানের কাছে। ইরফান বেলির চুলে হাত বুলিয়ে দিচ্ছে। হাত বুলাতে বুলাতে বেলির কানের কাছে মুখ এনে আস্তে করে কথা বলে ইরফান। বেলি, একটা কথা বলি। একটু সুখের মিলন হলে খুব বেশি কি ক্ষতি হবে বেলি? কি হলো বল, খুব বেশি কি ক্ষতি হবে? এই অন্তরটা তোকে খুব ভালোবাসতে চাই রে বেলি, খুব ভালোবাসতে চাই। ইরফানের মুখ থেকে বেলি ফুল ডাকটা শুনে বেলির মনে হয় কে যেন তার কলিজায় পানি ঢেলে দিয়েছে। তার পুড়ে যাওয়া ক্ষত স্থানটা হঠাৎ করেই কেন জানি ভালো হয়ে গেল। ইরফান আবারও বলে, বল না একবার, খুব বেশি কি ক্ষতি হবে কি একটু সুখের মিলনে? জানা নেই। জানা নেই? সত্যি কি জানা নেই? অনেক জায়গায় বলতে শুনেছি নীরবতা সম্মতির লক্ষণ। আমি কি এই নীরবতাকেই তোর সম্মতি ভেবে নেব?
ঠিক তখনই বেলি তার দু হাতে ইরফানের পেটটা মুষ্টিবদ্ধ করে নেয়। নিজেই নিজের হাতের ভাঁজে চেপে ধরে ইরফানের টি শার্টটা। ইরফান তখন কিছুই বলেনি, শুধু এক গাল হেসে পরম ভালোবাসায় নিজের মাঝে বেলিকে আঁকড়ে ধরে। আর তার কিছুক্ষণ পরে ইরফান বেলিকে কোলে তুলে নেয়। বেলির মুখ যেন লজ্জায় আবৃত এক রাঙা বধূর মুখ লাগছিল। বিছানার কাছে গিয়ে আলতোভাবে বেলিকে শুইয়ে দেয় ইরফান। আজ ভালোবাসার সপ্তম আকাশে পদার্পণ করলে ক্ষতি হবে না হয়তো। বেলির লজ্জা রাঙা মুখ তখন ইরফানকে কাছে চাইছে, খুব করেই চাইছে কাছে। আর ইরফান যেন পলকবিহীন চোখে তাকিয়ে দেখছে তার বেলি ফুলকে। আজ দুটো হৃদস্পন্দন না হয় এক হলো, এতে হয়তো ক্ষতি কিছুই হবে না, বড়জোর নতুন আর একটা হৃদস্পন্দনের আবির্ভাব ঘটবে। ইরফান বেলির দিকে অনেকটাই ঝুঁকে যায়। ইরফানের এই ঝুঁকে যাওয়াটাই হয়তো বেলির সুখের সর্বনাশ। অন্ধকার বন্ধ ঘরে দুটো মনের সুখের মিলন ঘটে এই রাতে। আজ রাতে পূর্ণিমার চাঁদটাও লজ্জায় তার চোখ জোড়া বন্ধ করে দেয়। দূরে ডাকতে থাকা ডাক পাখিরাও আজ একদম চুপচাপ। হয়তো তার মনেও জানান দিয়েছে যে আজ কিছু অপ্রকাশিত ভালোবাসার পূর্ণতা ঘটবে। বাহিরে হিম হিতল বাতাস বইছে, পরিবেশটা একদম নিস্তব্ধ। আজ না আছে বেলির মুখে কোনো কথা, না আছে ইরফানের মুখে কোনো কথা, শুধু আছে তাদের নিঃশ্বাসের শব্দ আর কিছু সুখের আর্তনাদ। দুজোড়া হাত যেন মিলেমিশে একাকার। পরদিন ভোরের দিকে বেলির ঘুম ভেঙে যায়। নিজেকে ইরফানের সঙ্গে ল্যাপটানো অবস্থায় আবিষ্কার তার। কাল রাতে ঘটে যাওয়ার সুখের সম্পর্কটাই হয়তো আজকে ভোরের লেপ্টে থাকার সাক্ষী। অবশেষে অপ্রকাশিত ভালোবাসাটা প্রকাশিত হয়ে পবিত্রতার ডোরে বাধা পড়ে গেল। বেলি আস্তে করে ইরফানের পাশ থেকে উঠে যায়। ওয়াশরুমে গিয়ে নিজেকে আয়নায় পর্যবেক্ষণ করে বেলি। শরীরের কিছু কিছু অংশে যেমন ঘাড়ে হাতে লাল হয়েছে। দেখেই অনায়াসে হেসে দেয় বেলি। চোখের পানিগুলো টপ টপ করে গাল বেয়ে গড়িয়ে পড়ে। চোখের এই পানিগুলো হয়তো বেলির সমস্ত কষ্টের সমাপ্তির সাক্ষী হয়েছে আজ। ঝর্ণা ছেড়ে নিজেকে ধুয়ে নেয় বেলি। প্রায় 1 ঘন্টার সময় নিয়ে শাওয়ার নেয় বেলি। অজু করে একেবারেই বের হয়ে যায় বেলি। ইরফান তখনও ঘুমে কাঁদো। বেলি পশ্চিমমুখী হয়ে জায়নামাজে দাঁড়ায়। ফজর নামাজ আদায় করে আজ কোরআন কালিম নিয়ে বসে। ইরফানের ঘুমের যাতে ক্ষতি না হয় তাই গুনগুন করে আস্তে আস্তে কোরআন কালিমের পুরো এক পারা এক বসায় শেষ করে মোনাজাত ধরে বেলি। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। হে মহান আল্লাহ পাক, আমাদেরকে দুনিয়া ও আখিরাতের সর্বোত্তম কল্যাণ দান করো এবং আগুনের আযাব হতে আমাদের রক্ষা করো। আল্লাহ পাক, তুমিই একমাত্র বোঝো আমার অন্তরে কি চলে। মানুষকে আমি ভালোবাসি অনেক, মানুষটাকে আমি অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। তাকে ছেড়ে যেতে পারবো না। তার দূরত্বটা আমায় বারবার কষ্ট দেয়। আমি চাই না তারই দূরত্বটা বাড়ুক। আমি এটাও চাই না যে রবি আপু কষ্ট পাক, কারণ আমি কারোর অভিশাপ নিয়ে বাঁচতে পারবো না। তাই তুমি এমন কিছু করো যাতে সেও কষ্ট না পায়। আল্লাহ পাক, তুমি সবাইকে ভালো রাখো, সাথে আমাকেও ভালো রেখো। আমার তুমি ছাড়া কেউ নেই আল্লাহ, কেউ নেই। মোনাজাত শেষ করে জায়নামাজ ছেড়ে উঠে দাঁড়ায় বেলি। ওড়নার ভাঁজ খুলে ভেজা চুলগুলো খুলে দেয় বেলি। চারদিকে ফর্সা হয়ে গেছে, আলো ফুটে গেছে। প্রকৃতি আবার আরেকটা নতুন সকাল উপহার দিল মানব জাতিকে। জানালার পাশে দাঁড়িয়ে উপরে আকাশে নজর দেয় বেলি। আজ বেলি বুঝেছে ভেজা চুলে কতটা ভালোবাসা জড়ানো থাকে। আজ ইরফানের অফিস আছে। নিজের হাতে সব নাস্তা বানিয়ে টেবিল সাজিয়ে দেয় বেলি। মিনু রান্নাঘরের বাকি কাজগুলো করছে। ইরফান রুম থেকে বেলিকে ডাকতে থাকে। বেলি, বেলি, এই বেলি। ইরফানের ডাক শুনে বেলি হাতের কাজ ফেলেই রুমে দৌড়ে যায় বেলি। জি, কই থাকো? টেবিলে নাস্তা দিলাম। এইদিকে আসো আমার সামনে। ইরফানের কথায় বেলি তার সামনে দাঁড়ায়। বেলির নজর নিচের দিকে।
ইরফান কিছুক্ষণ বেলির দিকে তাকিয়ে থাকে, তারপর কি যেন ভেবে তার 2 হাত বেলির ওড়নার নিচে দিয়ে দেয়। আচমকা এইভাবে হাত দেয়, বেলি একটু ঘাবড়ে যায়। পরক্ষণেই বুঝতে পারে ইরফান তার গলায় কিছু একটা পরাচ্ছে। তখন বেলি ওড়নার ভাঁজ খুলে দেয়। এরপর যেন সে নিজের চোখকে বিশ্বাস করতে পারেনি। তার গলায় ততক্ষণ একটা স্বর্ণের চেইন উঠে গেছে। বেলি ইরফানের দিকে অবাক নয়নে তাকায়। তখন ইরফান বেলির কপালে আলতো করে চুমু দিয়ে বলে, এটা আমার পক্ষ থেকে তোমাকে দেওয়া প্রথম স্বর্ণ। এইসবের কি প্রয়োজন ছিল? সবকিছুতে প্রয়োজন খুঁজতে নেই, কিছুটা ভালোবাসাও থাকে, বুঝলেন ম্যাডাম? হুম, দেরি হয়ে যাচ্ছে আমার, খেতে দাও, আমি অফিসে যাব। দেয়া আছে সব, আপনি আসুন। নারী পুরুষ একে অন্যের পরিপূরক। একজন পুরুষের যেমন একজন নারীকে প্রয়োজন পড়ে, তেমনি একজন নারীরও একজন পুরুষকে প্রয়োজন পড়ে। কেউ কখনো একা থাকতে পারে না। জীবনে চলার পথটা বড় কঠিন। এই কঠিন রাস্তায় চলাটা বড্ড কঠিন। এখানে একজন সাথীর খুব প্রয়োজন। তবে প্রয়োজন নয়, প্রিয়জন হয়ে প্রিয় মানুষের হাতটা ধরে উত্তম। তাই এইখানে একটা ভরসার হাতের খুব দরকার। আর সেই ভরসার হাতটা অত্যন্ত আপন কারো হওয়ারই উচিত। এটাই হয়তো হয়েছে বেলি আর ইরফানের সাথে। দুজন ভালোবাসার মানুষ দীর্ঘ প্রতীক্ষার পর একত্রিত হতে পেরেছে, যাদের ভেতরের মান অভিমান সবকিছু ধুয়ে মুছে গেছে। এভাবেই কেটে যায় একটা সপ্তাহ। ভালোবাসার মুহূর্তগুলো অনায়াসে অতিবাহিত হয়ে যায়। এই একটা সপ্তাহে বেলি তার না পাওয়ার সুখগুলোকে নিজের করে নিয়েছে। ভালোবাসা নামক সোনার হরিণ আজ বেলির হাতের মুঠোয়। ইরফান যেন তার ভালোবাসার সবটুকু খনি ঢেলে দিয়েছে বেলির আঁচলে। আজ বেলির আঁচল সম্পূর্ণ কানায় কানায় ভর্তি ভালোবাসায়। রাতের খাবার খেয়ে ইরফান তখন বিছানায় শুয়ে আছে। বেলি তখন রুম গোছাচ্ছে। এরই মাঝে ইরফানের ফোনে ফোন আসে। রুবির নামটা দেখে একটু ভরকে যায় ইরফান। সামনে বেলি আছে, যদিও বেলির এইসবের দিকে খেয়াল নেই বললেই চলে। যেখানে তার নিজের মোবাইল কোথায় থাকে তাই সে জানে না। ফোন আসলে শুধু রিসিভ করে, এর বেশি আর কিছু জানে না সে। এসব জিনিসে তার আগ্রহ নেই বললেই চলে। বেলির সামনে ফোনটা রিসিভ করা ঠিক হবে না বলেই ইরফান ফোন নিয়ে উঠে অন্য রুমে চলে যায়। হ্যালো। হ্যালো মিস্টার ইরফান, কেমন আছেন আপনি? ভালো আছি, তুমি? আমি ভীষণ ভালো আছি। আপনি তো ভালো থাকবেনই, নতুন শরীরের গন্ধ গেছে নাকি, তাই খুব ভালো আছেন, তাই না? মানে? তা রাতে কয়বার হয়? রুবির কুরুচিপূর্ণ নোংরা কথাগুলো ইরফানের মেজাজ সহজেই খারাপ করে দেয় ইরফানকে। ইরফানকে ইদানিং রাখতে দেখা যায় না। বাঘ যখন শান্ত থাকার পরে হিংস্র হয়ে ওঠে, তখন সে আরো ভয়ঙ্কর হয়ে যায়। তখন ইরফানেরও সেই অবস্থা হয়েছে। ইরফান দেয়ালে নিজের হাতটা সজোরে একটা ঘুষি মারে। ওই, তুমি কি বলতে চাও? বলতে চাচ্ছি যে এক বউ তো সরে গেছে, এখন অন্য মেয়ে মানুষের শরীর কেমন লাগে, আর কয়বার হয় রাতে, নাকি রাতে বিকেল সব সময় লাগে? শাট আপ ইউ বাস্টার্ড। আমাকে এখন গালিগালাজও করা হয়? এই, তুই কি বলতে চাস? হ্যাঁ, কি বলতে চাস? আমি কি পাড়ার মেয়ে নিয়ে রং তামাশা করি, নাকি পাড়ার মেয়ে মানুষ নিয়ে শুয়ে থাকি, নাকি আমার শরীরে এনার্জি ভরা থাকে যে সকাল বিকাল রাতে শুয়ে থাকবো? হ্যাঁ, তোকে নিয়েও কি শুয়ে থাকতাম নাকি? খবরদার, আমায় ওর সাথে কম্পেয়ার করবা না। তুই কোথাকার প্রাইম মিনিস্টার রে? হ্যাঁ, শোন, আমার কাছে ওর দাম যতটা আছে তোর দাম ওর থেকে এক আনাও নেই। হায় রে মেয়ে মানুষ, ওই মেয়ে আরো আমায় প্রতিদিন বলে তোকে ফিরিয়ে আনতে, আর তুই রাতের বেলা ফোন দিয়ে এত নোংরা ভাষায় সম্পর্কে কথা বলছিস। ছি, তুই কি আসলেই মানুষ রে? না, আমি অমানুষ হয়েছে। যাই হোক, আমার প্রয়োজনে ফোন দিয়েছিলাম আমি। না, কই তুই প্রয়োজনে ফোন দিয়েছিস? তুই ফোন দিয়েছিস জানতে আমি রাতে কয়বার করি নিজেকে পরিষ্কার করার আগে। আবার তোর নিজের কপালকে জুতো দিয়ে মারতে ইচ্ছা করে। কোন কুক্ষণে যে তোর সাথে আমার জীবন জড়িয়েছি। খবরদার, তুই তুকারি করবা না একদম। ভালো কথা কয়টা বলেছিস তুই? রিসিভ করার পর থেকে তো নোংরা ভাষায় কথা বলছিস। আমি ডিভোর্স ফাইল করে দিয়েছি, এখন যখন আমার উকিল তোমাকে ফোন দেবে, কোর্টে চলে আসবা। বাহ, চমৎকার, অসাধারণ। অবশ্যই, আমি বলেছিলাম না, হয় ও নয় আমি। ওকে না ছাড়লে আমি তোমাকে ছেড়েই দেব। তুমি থাকো একটা থার্ড ক্লাস গাইয়া মেয়েকে নিয়ে। ভালো থাক।
ইরফান ফোনটা কেটে দিয়ে ফোন একদম বন্ধ করে দেয়। মেজাজ তার অনেক খারাপ হয়ে যায়। রুবি এত বাজেভাবে কথা বলবে আদৌ বুঝতে পারেনি সে ভেবেছিল হয়তো নিজের ভুল বুঝতে পেরে ফোন দিয়েছে। এখন দেখছে এসবের সম্পূর্ণ উল্টো। একদিক থেকে ভালোই হয়েছে, ডিভোর্স হয়ে যাওয়াটাই উত্তম। রোজ রোজ অশান্তির থেকে ডিভোর্সই উত্তম। যে নারী নিজের স্বামীকে হোক বিবাহিত, সে বিবাহিত হোক আর আরেক স্ত্রী আছে, এত নোংরা কথা বলতে পারে, সে নারী যে সেই স্বামীকে ঘুমের মধ্যে জবাই করে দিবে না তার কি গ্যারান্টি আছে? ইরফান মেজাজ কন্ট্রোল করে রুমে যায়। বেলি তখন জানালার পাশে দাঁড়িয়ে আছে। ইরফান রুমে ঢুকে দরজা লাগানোর শব্দটা বেশ জোরেই হওয়ায় একটু ঘাবড়ে যায় বেলি। ইরফানের মেজাজ যে ভালো নেই তা বেলির বুঝতে বাকি নেই। ইরফান বেলির সাথে কথাও বলছে না, তাই অনেক ভেবে নিয়ে ইরফানের সাথে নিজেই কথা বলে। ঘুমাবেন না? হ্যাঁ, ও, কে ফোন দিয়েছিল? ওই রুমে গেলেন দেখলাম। রবি ফোন দিয়েছিল। রুবির নামটা শুনে কলিজায় এক কামড় পড়ে বেলির মন তখন সাথে সাথে এটাই বলে যে হয়তো এই জন্যই তার সাথে সে কথা বলছে না। বেলি আবারও জানালা দিয়ে আকাশের দিকে তাকায়। তাহলে কি সে আবারও আমার থেকে দূরে সরে যাবে? আমায় আর ভালোবাসবে না? আমায় আর তার বুকে নেবে না? রুবি আপু কি তবে আবার ফিরে আসবে? আমার কপালে কি তার থেকে পাওনা সুখ এইটুকু ছিল? এইসব কথাগুলো ভাবতে গিয়ে বেলির গলা ধরে যায়, বুক ফেটে কান্না আসে তার। নিজেকে শক্ত করে নিয়ে সাহস করে আবার ইরফানকে জিজ্ঞেস করে। কি বললেন তিনি? ডিভোর্স ফাইল করেছে, যেতে হবে। ডিভোর্সের কথা শুনে অনেকটাই অবাক সে। এত সহজে কি ডিভোর্স দিয়ে দেখা যায়? আপনি যাবেন? যেতে তো হবেই। এসবের কি খুব প্রয়োজন? কোন সবের? এই যে ডিভোর্স, আপনারা তো একে অপরকে ভালোবাসতেন, তাহলে এইসব কেন? ভালোবাসাটাই যেখানে নেই সেখানে সম্পর্ক থেকে কি লাভ? আমি বলি কি, আপনি রুবি আপুর সাথে বসে কথা বলে নিন, তাহলে সব ঠিক হয়ে যেতেও পারে। বেলির কথা শুনে এবার ইরফান আরো রেগে যায়। চেঁচিয়ে এক ধমক দেয় সে বেলিকে। টেনে এক থাপ্পড় মারবো তোমাকে। চেনো তুমি আমাকে? অতীত ভুলে গেছো নাকি তুমি? নাকি আবারও মনে করিয়ে দিতে হবে? ইরফানের এমন ধমকে বেলির আত্মাটা কেঁপে ওঠে। জনদাদি হয়েছো নাকি? সতীন বিদায় হলে অন্যরা খুশি হয়, তোমার তো দেখি কলিজা পুড়ে যাচ্ছে। কার সাথে বসে কথা বলবো আমি? হ্যাঁ, কার সাথে? যার জন্য তোমার কলিজা পড়ে সে তোমাকে নিচে নামানোর কোনো সুযোগই হাতছাড়া করে না, এটা কি তুমি জানো? কি মায়া বেড়ে গেছে নাকি তোমার? বলো তো, বিয়ে আরেকটা করি, আরেক সতীন এনে দিই তোমার সংসারে, তার কলিজা ফেটে যাক একবারে। এই নিচে কি দেখো, আমার দিকে তাকাও। তুমি জানো রবি ফোন দিয়ে কি নোংরা কথাগুলো আমাকে বলেছে তোমাকে নিয়ে? ওর কথা অনুযায়ী তুমি পাড়ার মেয়ে, আর আমি সেই পুরুষ যে পাড়ার মেয়ে নিয়ে শুয়ে আছি। আমি রাতে তোমার সাথে কয়বার করি, দিনে করি নাকি দুপুরে, এইসব জানতে চাইছে। থামুন। কেন? হ্যাঁ, এখন কেন থামুন বলো? আর একটু শোনো, তোমার তো কলিজা ফেটে যায়। শোনো তার নোংরা ভাষা যা তোমায় নিয়ে করে সেগুলো শুনতে হবে। শোনো বেলি, ভালো হওয়া ভালো, বাট এতটা ভালো হওয়া ভালো না যে তোমার সর্বনাশ করে দাঁড়ায় কেউ। কথাটা মনে রাখবা। শোনেন না? না, আর কিচ্ছু শুনতে চায় না। আমার মাথা গরম আছে এখন, কিছু শুনলেই মাথা নষ্ট হবে, হয়তো হাত উঠে যাবে। ঘুমাও তুমি, আর না পারলে সতীন বিদায়ের জন্য কেঁদে কেটে বুক ভাসাও। আমার দেখার প্রয়োজন নেই। তবে যা করবা রুমের বাইরে গিয়ে। রুমে যদি কিছু শুনি, খোদার কসম লাথাতে লাথাতে নিচে ফেলবো। আমার ভালো এবং খারাপ দুই রূপই তোমার জানা, এখন আর কোনো কথাই বলবো না তুমি। এই বলে ইরফান শুয়ে যায় লাইট অফ করে। বেলি জানালার দিকে তাকিয়ে থেকে মনে মনে বলে, সময় জিনিসটা বড্ড বেশি স্বার্থপর, নিজের মন মতোই ঘুরছে সে। কাল অব্দি যে আমি রুবির জায়গায় ছিলাম, আর আজ আমার জায়গায় রুবি দাঁড়িয়ে আছে। আল্লাহ পাকের লীলা খেলা কেউ বোঝে, আবার কেউ বোঝে না। ভালোবেসে কি লাভ হলো? রুবি আপু যখন মানুষটাকে আর নিজের করে রাখতে পারলেন না। 2 দিন পর সকালবেলা বেলি আর মিনু রান্নাঘরে কাজ করছে। ইরফান অফিস যাবে, নাস্তাগুলো তাড়াতাড়ি টেবিলে দিতে হবে, তাই যত দ্রুত সম্ভব হাত চালায় বেলি। এরই মাঝে মিনু বলতে শুরু করে, ভাবি, হুম আমার একখান কথা কম দেহি। হুম বলো। আচ্ছা ভাবি, সয়ডানিডা? আহ মিনু, ওনার নাম আছে, নাম ধরে বলো। আচ্ছা আচ্ছা, রুবি আফাই কই, এখন তো আর হেতি আমাকে বাইরের কেউ লাগে না।
ভাবি আন্নের কি মনে হয় এটি এত তাড়াতাড়ি দিবস কিসের জন্য দিবার চাই? ওইটা ডিভোর্স না, তুমি বাংলাতেই বলো তালাক আর কি। ওই তো আইলো একটা তালাক আর টুলাক, তা হের মাথায় কোন ভূত শুয়াই আইছে আল্লাহ মালুম। তোমার ভাই অনেক চিন্তিত, জানি না কি হতে চলেছে। রুবি আপু কেন যে এসব করতে গেল। ভাইয়ের চিন্তিত নাকি আপনি চিন্তিত আপনার সতীন বিদায়ের দুঃখে? কাজ করো তো। মায়া দয়া মাইসের লাই রাখিয়েন বুঝছেন নি, শয়তানের লাই মায়া দয়া রাখি লাভ নাই। আজ তারা অসিব্বি আসিল। আহ মিনু, আহ উ কইরেন না তো ভাবি, আমি তো ভাবছিলাম বড় মসজিদে 100 টাকা দিমু, আপদ বিদায় হইতেছে। এসব বলো না মিনু। আল্লাহ পাকের লীলা খেলা আমরা কেউই বুঝি না। তিনি কার ভাগ্যে কি রেখেছেন তাও আমাদের প্রত্যেকের কাছে অজানা। এইসব আমরা কেউই জানি না, কেউই বুঝি না। জানতাম চাইও না, বুঝবার চাইও না, আমি খালি বুঝি আপদ বিদায় হইতেছে, এইটা শান্তি আমার। মিনুকে দেখে বেশ খুশি লাগছিল। মনে হচ্ছিল মিনু যেন এমন একটা দিনের জন্যই অপেক্ষা করছিল। মিনু এই বাড়িতে আসে রুবি আসার ঠিক 1 মাস পর পর। ইরফানের একটা কাজের বুয়ার প্রয়োজন ছিল, যদিও তখন বেলিয়ে ছিল তার চোখে বুয়া। তবুও রুবির কথায় আরো একটা বুয়ার প্রয়োজন আছে, তাই ইরফান কার সাথে যেন যোগাযোগ করে মিনুকে নিয়ে আসে। কিন্তু মিনু সেই প্রথম থেকেই কেন জানি রুবিকে পছন্দ করতো না, আর কেন জানি বেলিকেই ভালো লাগতো। আর সব থেকে খারাপ লাগা যদি তার থেকে থাকে তা ছিল ইরফানের বেলিকে মারধর করা। বেলিকে এক সময় দেখে মিনুও কাঁদত। কিছুক্ষণ চুপ থেকে মিনু আবারও বলতে শুরু করে, শয়তান এইটা ঘরে আসিল, ঘরে হারার দিন ঝগড়া লাগিয়া থাকতো। শয়তান এইটা এক ওয়াক্ত নামাজটা পড়েই না, তার উপরে ভাইয়ের এইটা সেইটা কইয়া আপনারা ফিডা খাওয়াইতো। খবিস মাতারি, যখন দেখছে ভাইয়ের আমার বেলি ভাবিরে ভালোবাসে তখন হের জ্বলন শুরু। দেখছেন নি ভাবি, আমি কইছিলাম না ভাবি আল্লাহ আছে একজন। শয়তানের বিচার এমনিই করে আল্লাহ, শয়তান এমনই মরে। অহন মরুক নাইলে জাহান্নামে যাও, আমাগো কি। মিনু বাদ দাও, তোমার ভাই শুনলে কি ভাববে? কসুর ছড়াটা আছে না, এই কসুর ছড়াটা ভাববো। একেবারে ভালো হইছে, ভাইও মুক্তি পাইবো এই ডাইনির হাত থেকে। মিনুর বক বক ননস্টপ চলতে আছে। বেলি আর কথা বাড়ায়নি, সমস্ত নাস্তা এনে টেবিলে সাজিয়ে দেয়। 8:30 বেজে গেছে। ইরফান এলো বলে তার পরপরই ইরফান চলে আসে। বেলি সব সাজিয়ে আগে রেখে দিয়েছে, ইরফান শুধু বসবে আর খাওয়া শুরু করবে। বেলি এমনি সবকিছু ইরফানের হাতের কাছে এনে রাখবে, যাতে ইরফানের কিছু নেক্সট টাইম চাইতে না হয়। এই জন্যই হয়তো খাওয়ার সময় ইরফানের বেলিকেই লাগে। বেলি, জি। তুমিও বসে যাও। না, আপনি খেয়ে নিন। না সমস্যা নেই, একসাথে বসেই খাই। আচ্ছা। ইরফানের কথাগুলো খুব সহজে মেনে নেয় বেলি। কেন জানি হাজারো চেষ্টা করলেও বেলি ইরফানের দিক থেকে মুখ ফেরাতে পারে না। ইরফান ওই রকমই মানুষ, যার কথা বলা, যার চাল চলনে পাগল বেলি, যদিও সে মুখে কিছুই স্বীকার করে না। বেলি যে ইরফানকে চোখে হারায় আর সে যে ইরফান বলতে অজ্ঞান, এটা ইরফানও বেশ ভালো বুঝতে পারে, তাই নিজেও তেমন কিছু বলে না। তবে সে রাতে রুবির সাথে জিদ করে বেলিকে বকে দিয়েছে ইরফান। সে নিজের বলা কথার জন্য খুবই লজ্জিত। তার উপর কিছু শব্দ ব্যবহার করছিল বেলির সামনে। তার মুখ থেকে সব থেকে বাজে শব্দটাই বেলির জন্য ছিল, যা হলো লাঠি দিয়ে নিচে ফেলে দেবে। কিন্তু সে কি করত, তার মাথা কাজ করছিল না তখন। তার উপর বেলির এমন মানব বিরোধী কথা যা তার একদমই পছন্দ হয়নি, যার জন্য মুখ থেকে বেরিয়ে গিয়েছিল। এখন খুব খারাপ লাগছে ইরফানের, তাই নিজ থেকে সে রাতের টপিকটা তুলে, ইরফান। বেলি, হুম। রাগ করে আছো? না, একদম না। সে রাতের জন্য দুঃখিত বেলি। বাদ দিন। আসলে আপনি খুব চিন্তায় ছিলেন, আর আমি বোকার মতো আবোল তাবোল বলে যাচ্ছিলাম। আপনার জায়গায় আমি থাকলেও এমনটাই হতো। ক্ষমা করে দাও প্লিজ। ছি, কি সব বলেন, এসব বলবেন না। ইরফান আর বেলি নাস্তা খাওয়ার সময় ইরফানের মোবাইলে ফোন আসে। অপরিচিত নাম্বার থেকে ফোন আসায় একটু দ্রুতই ফোনটা রিসিভ করে নেয় ইরফান। হ্যালো। হ্যালো, ইরফান মাহমুদ। জি ইরফান মাহমুদ, কে বলছিলেন? আমি অ্যাডভোকেট রাশেদ বলছিলাম। জি বলুন। মিসেস রুবি মাহমুদ ডিভোর্স ফাইল করেছিলেন। আপনি আমার চেম্বারে আসবেন নাকি আমি আপনার বাসায় পেপার পাঠাবো?
বাসায় এই ব্যাপার আসলে বেলি আবার ডিপ্রেশনে পড়ে যাবে। এসব ঝামেলা সে বেলির আশেপাশেও দেখতে চায় না আর। অন্যদিকে বেলির সামনে থাকায় ক্লিয়ারলি কথাও বলতে পারছে না, তাই বুদ্ধি করে ঘুরিয়ে কথা বলে দেয়। না না, আমি আসবো আপনার চেম্বারে। আর ইউ শিওর মিস্টার মাহমুদ? ইয়া আই এম শিওর। ওকে, থ্যাঙ্কস। কখন আসতে হবে? বিকাল 4টায়। আচ্ছা, থ্যাংক ইউ। চেম্বারের কথা শুনে চোখ তুলে ইরফানের দিকে তাকায় বেলি। আপনি কি অসুস্থ? কই না তো। তাহলে যে বললেন চেম্বারে যাবেন। বোকা মেয়েকে নিয়ে আমি কোথায় যাব? এই বোকা, চেম্বার কি শুধু ডক্টরেরই হয় নাকি? আমরা যারা বড় বড় পজিশনে থাকি তাদের যেই কেবিন থাকে তাকেও তো চেম্বার বলে। ও বুঝলা এখন? হুম। এক স্যার ফোন করেছিলেন বিকেল আমার চেম্বারে যেতে হবে। ও এসব বলে কথা কাটিয়ে দেয় ইরফান। রবি তাহলে তার কথাই রেখেছে, সে তার মতোই করেছে, যা বলেছিল ঠিক তাই করেছে সে। অবশেষে ডিভোর্স ফাইল করে দিয়েছে। ভালোই হলো, আবেগ দিয়ে আর কতদিন আটকে রাখতাম। এর থেকে ভালো বিবেক খাটিয়ে সবটা মিটিয়ে নেব। মনে মনে চিন্তা করতে থাকা ইরফানের গলা দিয়ে নাস্তা নামছে না। বেলির নজর ইরফানের দিকে, কি যেন ভাবছিল ইরফান, তবে সাহস হয়নি কিছু জিজ্ঞেস করার। ইরফান আর তেমন বেশি কিছু বলেনি। ফোন রাখার কিছুক্ষণ পরেই ইরফান বেরিয়ে যায়। বেলি আবার একা বাসায়। ইদানিং মন তার বড্ড বেশি ইরফান ইরফান করে। ইরফান চলে যাওয়ার পর বেলি চুপ করে সেখানেই বসে থাকে। হঠাৎ করে ফোন বেজে ওঠে তার। ফোনটা হাতে নিয়ে দেখে ইরফানের নাম্বার। কি হলো? এই মাত্রই তো বের হলো, কিছু ভুলে গেছে নাকি? ভাবতে ভাবতে ফোনটা রিসিভ করে কানের কাছে নাই বেলি। হ্যালো বেলি, হুম। তোমার রুমে যাও, গিয়ে জানলার পাশে দাঁড়াও। আচ্ছা। বেলি দৌড়ে নিজের রুমে যায় আর রুমের জানালার পাশে দাঁড়ায়। নিচে তাকিয়ে দেখে ইরফান মোবাইল কানে নিয়ে উপরে তাকিয়ে আছে। আমার দিকে তাকাও একবার। ইরফানের কথায় জানালা দিয়ে সে ইরফানের চোখের দিকে তাকায়। বলেন। কেন ফোন দিয়েছি জানো? হুম বলি, হুম। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। ইরফানের বলা কথাটুকু বেলির শরীরে কেমন যেন এক দোলা দিয়ে গেল। পুরো শরীর যেন মুহূর্তের মাঝেই ঠান্ডা হয়ে গেল বেলির। ঠোঁটের কোণে না চাইতেও মিষ্টি একটা হাসি এসে গেছে তার। কি হলো, কিছু বলো। কি বলবো? আমি যা বলেছি তার পরিপ্রেক্ষিতে যা বলা তাই বলো। আমি বলবো না ভালোবাসি, শুধু বলবো হারাতে চাই না। আমি বলবো না ভালোবাসি, শুধু বলবো মন পাগলের মতো আপনাকে চাই। আমি বলবো না ভালোবাসি, শুধু বলবো আমি আপনার জন্য মরিয়া হয়ে যাই। আমি বলবো না ভালোবাসি, শুধু বলবো আমি আপনার মাঝে বসত করতে চাই। এইসব যদি ভালোবাসা হয় তাহলে বলবো হ্যাঁ আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে অনেক ভালোবাসি। বেলি লাইন কেটে জানালার পাশ থেকে সরে যায়। বেলির কথাগুলো ইরফানের বুকের ঠিক মাঝ বরাবরটাই গিয়ে লাগে। এমন ভাবেই লাগে যে তার ঘরে থাকা জলজান্ত বেলি ফুলের ঘ্রাণটা নাক অব্ধি এসে গেছে। মুচকি হেসে গন্তব্যস্থলে রওনা দেয় ইরফান। ইয়া রব্বুল আলামিন, আমি কি আসলেই মানুষ, নাকি এখন মানুষ হয়েছি, নাকি তখনও মানুষ ছিলাম? যে মেয়েটা সরল মনটা আজও আমাকেই চায়, কোনো শর্ত ছাড়াই তাকে কিনা আমি। আল্লাহ পাক আমার সকল অপরাধ ক্ষমা করুন। নিজের দোষগুলো মনে করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয় ইরফান। হয়তো আল্লাহ পাকেরও একই ইচ্ছা, এবার অন্তত সবকিছু ঠিকঠাক হয়। রবি নিচ থেকেই সরে যাচ্ছে, এটাই খটকা লাগছিল ইরফানের কাছে। ওর ভাবনা অনুযায়ী রবি এত সহজে জায়গা ছাড়ার পাত্রী না, কিন্তু এত সহজেই সব ছেড়ে দিল, এটাই ভাবাচ্ছে ইরফানকে। রবি অন্য কোনো প্ল্যান করে দিত, তবে আজ বাকিটা অ্যাডভোকেটের চেম্বারে গেলে বুঝতে পারবে সে। বিকেলের দিকে মিনু অনেক জোর করছিল বেলিকে নিয়ে বের হতে, কিন্তু বেলিকে নিয়ে এক জায়গায় যেতে চায়, আর তা এক্ষুনি। আর তাছাড়া ইরফানও বাসায় নেই। এই সুযোগে সে বেলিকে নিয়ে বের হতে চায়, কিন্তু বেলি তো বের হবে না আর ইরফানকে না জানিয়ে কখনোই না। আর তাছাড়া বেলি বাইরে বের হওয়া তো পছন্দ করে না, কিন্তু মিনুও জোর করছে। ভাবি আয়েন না গো প্লিজ। প্লিজ না, ওটা প্লিজ। ওই একই যেইখানে 11 সেইখানে 12 হোক প্লিজ, আর হোক পুলিশ লন। দেখো মিনু, আমার ভালো লাগে না। আরে আয়েন, আপনার আইজে ঝালমুড়ি খাওয়ামু আমি। বাহ বাহ, সত্যই খাওয়ামু লন। মিনু অনেক ভালোবেসে বলছিল,
তাই বেলিও আর না করতে পারেনি। তবে বেলি ইরফানকে ফোন দিয়ে দেয়। তখন ঘড়িতে 4:20 ইরফান তখন অ্যাডভোকেট রাশিদের চেম্বারে কথা বলছিল। এমন সময় বেলির ফোন যায় ইরফানের কাছে। এক্সকিউজ মি। ইরফান সাইডে বেলির ফোন রিসিভ করে। হ্যাঁ বেলি, বলো। আপনি কি ব্যস্ত? আমি কি বিরক্ত করলাম? না, বলো, কিছু বলবা? শুনুন না, মিনু অনেক জোর করছে বের হওয়ার জন্য। কোথায় যাবে সে আবার? জানি না, বলে ওইদিকে নাকি একটা পার্ক আছে, আবার বলে ঝালমুড়িও খাওয়াবে। ওর কাছে টাকা আছে? কি জানি। হ্যাঁ, পাশে একটা পার্ক আছে, মিনু ওইটার কথাই বলেছে। তা যাও না, ওর সাথে ঘুরে আসো।